প্যাসকেলস ল বা প্যাসকেলের সূত্র। তোমরা একটু আগে যে চাপের একক পড়ে আসলা, যে চাপের একক প্যাসকেল, এই সেই বিজ্ঞানী যার নাম অনুসারে চাপের একক প্যাসকেল দেওয়া হয়েছে, কারণ সে চাপ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আবিষ্কার করছে। এই জন্য এটা হচ্ছে প্যাসকেলস ল। এবং তার এই যে যে সূত্রটা, এই সূত্রটা বায়বীয় এবং তরল উভয় পদার্থের জন্য প্রযোজ্য, কঠিন পদার্থের জন্য না। এই জন্যই বলছে যে এই পদার্থ, এটা হচ্ছে তরল বা বায়বীয় যে কোনো পদার্থ হইতে পারে। প্রথমত ঠান্ডা মাথায় একটু সূত্রটা পড়ো কি বলছে। এটা 10-এর বইয়ের থেকে নেয়া, আগের ফিজিক্স বই থেকে নেয়া। তোমরা একটু লিখে নিতে পারো। পাত্রে আবদ্ধ মানে কোনো পাত্রের মধ্যে বন্ধ করে রাখছো, তরল হতে পারে বায়বীয় পদার্থের কোনো অংশে বাহির থেকে চাপ প্রয়োগ করলে, চাপটা কোথা থেকে দিতেছো? বাহির থেকে। বাহির থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে, দেখো সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সকল দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে এখানে কয়েকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে চাপ প্রয়োগ করবা সেই চাপটাই কিছু পরিমাণ কমবে না, কিছু পরিমাণ বাড়বেও না। অর্থাৎ তুমি যে চাপ প্রয়োগ করবা সেই চাপটাই পাত্রের গায়ে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং তরল বা বায়বীয় পদার্থের পাত্রে গায়ে লম্বভাবে ক্রিয়া করে। কিভাবে ক্রিয়া করে? লম্বভাবে ক্রিয়া করে। কারণ চাপের কথা তুমি জানো, চাপ পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। কোন একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান হচ্ছে চাপ, তাই না? এই যে পাত্রের গায়ে লম্বভাবে এটা ক্রিয়া করে, তাহলে কি পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের উপর বাহির থেকে যদি চাপ প্রয়োগ করো, তাহলে সেই চাপটা পাত্রের গায়ে লম্বভাবে চারদিকে সমানভাবে ক্রিয়া করে। এটার একটা ব্যাখ্যাও তারা দেওয়ার চেষ্টা করছে। এখানে একটা গোলক দেখতে পারতেছো, এখানে একটা গোলক দেখতে পারতেছো। এই গোলকে এখানে একটা ক্ষেত্রফল আছে এ ক্ষেত্রফল। এই গোলকের ভিতরে কিছু একটা তরল দ্বারা পূর্ণ আছে, সেটা পানি হতে পারে, বায়ু হতে পারে, যে কোনো তরল হতে পারে। তরল দ্বারা এই গোলকটা পূর্ণ আছে, এটা ধরো সেন্টার পয়েন্ট। আচ্ছা, তাহলে এই তরলের এই যে এই পৃষ্ঠগুলা কিন্তু বন্ধ, এই পৃষ্ঠগুলা পৃষ্ঠন দ্বারা বন্ধ। মনে করো পৃষ্ঠনটা এমন ভাবে তুমি চাপ প্রয়োগ করে ভিতরেও নিতে পারো, বাহিরেও আনতে পারো, কিন্তু একদম আষ্টে পৃষ্ঠে লেগে আছে, মানে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। এখন এটা যদি এ ক্ষেত্রফল হয়, এই বি যেটা, এটা হচ্ছে 2a ক্ষেত্রফল, অর্থাৎ এটা তার দ্বিগুণ। আর এটা হচ্ছে 3 গুণ, এটা হচ্ছে 3a ক্ষেত্রফল, এটা 4 গুণ, এটা হচ্ছে 4a ক্ষেত্রফল। এখন আপাত দৃষ্টিতে কি মনে হবে? উপরের পৃষ্ঠটাতে যদি তুমি চাপ প্রয়োগ করো, উপরের পৃষ্ঠটাতে দেখো বল প্রয়োগ করতেছো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে কি বলা হয়? চাপ বলা হয়। তাহলে উপরের পৃষ্ঠটাতে তুমি চাপ প্রয়োগ করতেছো, তো আপাত দৃষ্টিতে মনে হবে এটা নিচ বরাবর আসবে, আশেপাশে যাবে না। কিন্তু বাস্তবতাটা এমন না। এটা কি হবে? এই পাত্রের গায়ে এইখানে চারোদিকে লম্বভাবে সঞ্চালিত হবে, একদম চারোদিকে, এই পৃষ্ঠনের দিকেও লম্বভাবে সঞ্চালিত হবে। এইটাই প্যাসকেল বলছে, চারোদিকে লম্বভাবে সঞ্চালিত হয়। এখন মজার বিষয় হচ্ছে এইটার ক্ষেত্রফলের থেকে এইটা 2 গুণ, এটা 3 গুণ, এটা 4 গুণ বড়। ক্ষেত্রফল বড় হওয়াতে এইখানে যে চাপটা পাচ্ছ, বলটা পাচ্ছ, চাপ না, চাপের পরিমাণ সেম থাকবে। এইখানে যে বলটা পাচ্ছ, এইখানে যদি 1 নিউটন বল প্রয়োগ করো, এইখানে পাচ্ছ 2 নিউটন, এইখানে পাচ্ছ 3 নিউটন, এইখানে পাচ্ছ 4 নিউটন, কারণ ক্ষেত্রফল হচ্ছে বড়। ক্ষেত্রফল 1 গুণ বড়, বল 1 গুণ বৃদ্ধি পায়। ক্ষেত্রফল 2 গুণ বড়, বল 2 গুণ বৃদ্ধি পায়। ক্ষেত্রফল 4 গুণ বড়, বল 4 গুণ বৃদ্ধি পায়। কিভাবে প্রমাণ করলো? এখানে 1 নিউটন বল প্রয়োগ করছে, প্রয়োগ করার পরে দেখে এই পৃষ্ঠটা আস্তে আস্তে যেরকম বাহিরের দিকে চলে আসতেছে। এই পৃষ্ঠটাকে জায়গা মতো স্থিরভাবে রাখার জন্য বাহির থেকে 4 নিউটন বল দেওয়া লাগতেছে, তাইলে পৃষ্ঠটা জায়গা মতো স্থির থাকে। কিন্তু তুমি তো পাত্রে 1 নিউটন বল প্রয়োগ করতেছিলা। এখন এটা প্র্যাকটিক্যাল ছাড়া তো এখানে দেখানো সম্ভব না। তাহলে চলো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে একটা সুন্দর সূত্র আনা যায়, যেটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। এবং নীতিটা কি হবে আমি সংক্ষেপে ফার্স্টে লিখে দেই। নীতিটা হচ্ছে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই A2 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1। এই হচ্ছে আমাদের নীতিটা, এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কনসেপ্টটা। এই সূত্র দ্বারা আমরা অসংখ্য ম্যাথ করব, 35% ম্যাথ এই চ্যাপ্টারের।
কত পার্সেন্ট বলছি? 35%, অ্যাকচুয়ালি 35% ম্যাথ এই চ্যাপ্টারের এই সূত্র দ্বারা করব। প্রমাণটা দেখো, প্রমাণ কিভাবে। এই হচ্ছে একটা তল নিছি, এটা সাহায্যে হাইড্রোলিক প্রেস বানানো হয়, এগুলো তোমরা বইয়ের থেকে একটু পড়ে নিবা। আমি শুধু বল বৃদ্ধিকরণ নীতির সূত্রটার প্রমাণ দেখাই, এই থিওরিটুকু দেখাই। দেখো এই একটা তল নিছি, এই তলটা এই সাইডটার ক্ষেত্রফল ছোট, তুমি দেখো এই ক্ষেত্রফলটাকে আমি A1 চিন্তা করলাম, আর এই যে ক্ষেত্রফলটা, এই পৃষ্ঠনের ক্ষেত্রফল হচ্ছে A2, এবং এই ক্ষেত্রফলটা বড়, তুমি স্পষ্ট দেখতে পারতেছো। মাঝখানে তরল আছে, পানি, ডিজেল, গ্যাস, পেট্রোল, হোয়াটএভার কোন একটা তরল আছে। তাহলে এইটা A1 ক্ষেত্রফল, এটা A2 ক্ষেত্রফল। এখন A1 পৃষ্ঠলে যদি আমি চাপ প্রয়োগ করি, এই চাপটা এইভাবে লম্বভাবে হিট করবে। দেখো এই চাপটা এইভাবে লম্বভাবে হিট করবে, এবং এই চাপ বিন্দু পরিমাণ কমবে না, এই দিকে লম্বভাবে সঞ্চালিত হবে, আবার উপরের দিকেও লম্বভাবে সঞ্চালিত হবে। এটাই হচ্ছে প্যাসকেলের সূত্রের মেইন প্রিন্সিপালটা, চাপ বিন্দু পরিমাণ কমবে না। তাইলে তুমি যদি A1 যে ক্ষেত্রফল, এই A1 ক্ষেত্রফলে যেই চাপ প্রয়োগ করবা, এই চাপের মানকে যদি P1 চিন্তা করো, তাহলে এইখানে যেই চাপ পাবা, এই চাপের মান হচ্ছে P2। মজার বিষয় হচ্ছে P1 কাজ করবে নিচের দিকে, এবং P2 চাপটা কাজ করবে উপরের দিকে, P2 কাজ করবে। বিষয় হচ্ছে P1 এবং P2 সমান হবে, অর্থাৎ ছোট পৃষ্ঠনে তুমি যেই চাপ প্রয়োগ করবা, বড় পৃষ্ঠনে সমান পরিমাণ চাপ পাবা। এখন কথা হচ্ছে চাপের সূত্র তুমি কি পড়ে আসছিলা? চাপ P = F/A, অর্থাৎ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো এটার A1, এটার A2। তাহলে এখানে চাপ দিছিলা কিভাবে? কোন একটা বল প্রয়োগ করছিলা A1 ক্ষেত্রফলের উপর। এখন A1 ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান, এইখানে প্রযুক্ত বলের মানকে তুমি F1 চিন্তা করো। A1 ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান হচ্ছে F1। F1 বল নিচের দিকে প্রয়োগ করতেছো, সামহাও প্রয়োগ করতেছো, হাত দিয়ে চাপ দিতেছো, কোনোভাবে F1 বল প্রযুক্ত করতেছো। তাহলে এইখানে যে বলটা পাবা, তাহলে F1 বল কোন দিকে প্রয়োগ করতেছো? দেখো তো, আবার দেখো, এই দিকে একটা বল প্রয়োগ করতেছি, সরি, এই দিকে একটা বল প্রয়োগ করতেছি, এই বলের মান হচ্ছে F1 বল আমি প্রয়োগ করতেছি, আর আমি এইখানে উপরের দিকে একটা বলকে ফেরত পাচ্ছি, এই বলের মান হচ্ছে F2। দেখো চাপ এক কথা, বল আরেক কথা। চাপ হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে A1 পৃষ্ঠতলে যদি তুমি P1 চাপ দাও, তাহলে P1 এর পরিবর্তে কি বলতে পারো? F1 বল প্রয়োগ করছো A1 ক্ষেত্রফলের উপর, এই জন্য যে চাপটা পাইছো সেটা P1। A1 ক্ষেত্রফলের উপর F1 বল প্রয়োগ করছো, প্রয়োগ করে যে চাপ পাইছো সেই চাপ P1 সমান সমান। এইখানে দেখো P2 চাপ কিভাবে পাইছিলা? তাহলে A2 ক্ষেত্রফলের উপর F2 বল প্রযুক্ত হয়েছিল, এই জন্য চাপের পরিমাণ ছিল P2। এবার এটাকে একটু ব্যস্তকরণ করে যদি গুছাও, তাহলে সূত্র পাবা হচ্ছে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই A2। এটাই বল বৃদ্ধিকরণ নীতি, এটাই কি বল বৃদ্ধিকরণ নীতি। আমি ওই L2 L1 এর সম্পর্কতে যাওয়ার আগে এইটা কিভাবে বল বৃদ্ধি পাইছে আমি সুন্দর একটা ব্যাখ্যা দিতে চাই, তাহলে সবাই একটু খেয়াল করো। এই ক্ষেত্রফলটাকে আমি ধরে নিলাম 2 মিটার স্কয়ার, A1 = 2 মিটার স্কয়ার, তার থেকে 5 গুণ বড় A2, A2 = 10 মিটার স্কয়ার, 5 দুগুণে 10, তাহলে A1 হচ্ছে 2 মিটার স্কয়ার, A2 হচ্ছে 10 মিটার স্কয়ার। এই যে F1 বল প্রয়োগ করছো, এই F1 এর মান ধইরা নাও তুমি যে 5 নিউটন বল প্রয়োগ করছি। F1 এর মান কত ধরে নিছি? 5 নিউটন। তাহলে F2, এই যে আমি F2 বের করছিলাম, F2 ধরে নিছিলাম, F2 = হোয়াট? তুমি একটু বের করে দেখো। এই হচ্ছে তোমার সূত্র। অতএব দেখো তো এই সূত্রটাকে F2 যদি ওই সাইডে যায় ক্রস গুণ হয় কিনা? আমি তো F2 এর মান বের করব, F2 এর মান বের করব। তাহলে সূত্রটা দেখো, F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই A2। এই হচ্ছে সূত্রটা, আমরা সাধারণত মনে রাখি F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2 মনে থাকে। যেহেতু আমি F2 এর মান বের করব, তাহলে আমি যদি সূত্রটাকে F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1 লিখি, তাহলে কি খুব বেশি পাপ হবে? লেখা যাবে। এইটা লিখলে লাভ হবে কি? দেখো পরের লাইনে, বা F2 ইকুয়াল টু, তুমি সরাসরি লিখতে পারতেছো A2 ডিভাইডেড বাই A1 ইনটু F1,
মান বসানো সুবিধা। এই জন্য সূত্র তুমি চাইলে এইটাও বসাইতে পারো, অথবা ব্যস্তকরণ করে এইটাও বসাইতে পারো, তোমার যখন যখন যেটা সুবিধা হবে। এবার মান বসাও, a2/a1, a2 হচ্ছে 10 মিটার স্কয়ার ডিভাইডেড বাই a1 হচ্ছে 2 মিটার স্কয়ার ইনটু f1 হচ্ছে 5 নিউটন বল প্রয়োগ করছিল। কত বল প্রয়োগ করছিল? 5 নিউটন বল প্রয়োগ করছিল। এটা দ্বারা কাটলে 5 ইকুয়াল টু 5 5 25 নিউটন। তাহলে এই যে এটার মান পাইতেছো কত? 25 নিউটন মান পাইতেছো। এবার চিন্তা করো, ক্ষেত্রফল বাড়ছে, 10 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 5 গুণ। ক্ষেত্রফল কত গুণ বাড়ছে? 5 গুণ। এটা কি বৃদ্ধি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কয় গুণ বাড়ছে? 5 গুণ বাড়ে। ক্ষেত্রফল 5 গুণ বাড়ে। তাহলে আসো তো বল কয় গুণ বাড়ে একটু বের করা যাক। বল F2 বলের মান হচ্ছে 25 ডিভাইডেড বাই F1 বলের মান হচ্ছে 5 নিউটন বল প্রয়োগ করছিল। 5 5 এ কাটলে 25, তার মানে 5 গুণ বাড়ে। তাহলে ক্ষেত্রফল যদি 5 গুণ বাড়ে, বলের মান তো 5 গুণ বাড়ে। ক্ষেত্রফল 3 গুণ বাড়লে বলের মান 3 গুণ বাড়া উচিত। ক্ষেত্রফল 10 গুণ বাড়লে বলের মান 10 গুণ বাড়া উচিত। এবং এটাই হয় ঘটনা। তার মানে আমি যদি ছোট পৃষ্ঠনে অল্প বল প্রয়োগ করি, তাহলে বড় বড় পৃষ্ঠনে আমি অনেক বলকে কাজে লাগাইতে পারি। এইটা একটা ছোট্ট উদাহরণ। তুমি যে ডমিনোস আছে না, ডমিনোস বুঝো তো? ডমিনোস মানে তো পিজ্জা। মনে করো এই যে এই রকমের এই একটা বই, এই বই দিয়া ধাক্কা দিয়া তুমি কি 10 তলা বিল্ডিং ফেলতে পারবা? সম্ভব। বল বৃদ্ধিকরণ নীতির মাধ্যমে সম্ভব। কিভাবে? এই একটা বই, মনে করো এটা 1 কেজি, এর সামনে একটা বই রাখবা, মনে করো সেটা 5 কেজি বা 3 কেজি। সে যখন পড়বে ওই 3 কেজির বইটাকে সে ফালাবে। ওই 3 কেজির সামনে আরেকটা বই রাখবা, সে মনে করো 5 কেজি। 5 কেজির সামনে আরেকটা রাখবা, সে মনে করো 10 কেজি। 10 কেজির সামনে আরেকটা রাখবা 20 কেজি। 20 কেজির সামনে আরেকটা রাখবা 50 কেজি। 50 কেজির সামনে একটা রাখবা 150 কেজি, 200 কেজি। এইভাবে এই বইটা যদি সিরিয়াল বাই এইভাবে বসাইতে থাকো, একটা পর্যায়ে লাস্ট স্টেশনে যেটা আসবে এটা মনে করো কয়েকশো টন। তখন তুমি এই বইটাকে ধাক্কা দিবা, এই বইটা আস্তে 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 পরের গুলাকে ফেলবে। ছোটবেলায় আমরা ইটের টুকরা দিয়ে খেলতাম। তাহলে একটা সময় ওই লাস্ট যে বড় স্তর যেটা, ওইটা যখন 10 তলা বিল্ডিং এর উপরে পড়বে, হইতে পারে 10 তলা একদম ভেঙে গেছে। তাহলে বল বৃদ্ধিকরণ নীতির মাধ্যমে তুমি কিন্তু এই আঙ্গুলের বল প্রয়োগ করে 10 তলা বিল্ডিং ফালানোর মতো ক্যাপাসিটি অর্জন করতে পারো। সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে কত দূর থেকে কিভাবে এই ব্লক গুলাকে তুমি বসাইছো। আচ্ছা, যাই হোক, এখন আসো তাহলে এই যে যে সূত্রটা, এটা হচ্ছে একটা কমপ্লিট বল বৃদ্ধিকরণ নীতি। বল বৃদ্ধিকরণ, মোট চাপের পরিমাণ সেম। তুমি কিন্তু দেখছো চাপ সেম থেকে এই সমীকরণটা আসছে। চাপের পরিমাণ চেঞ্জ হয় না, বলের পরিমাণ সেম। শুধু বলের পরিমাণ সেম বললে ভুল হবে, কাজের পরিমাণও সেম। তাহলে এটা মুছে ফেললাম। কাজের পরিমাণ সেম, এটা একটু প্রমাণ করো। কাজের পরিমাণ সেম, তাহলে আসো এটা প্রমাণ করার জন্য আবার একটু লেখো। থাকলো। এবার আসো, কাজ, ছোট পৃষ্ঠনের কাজকে তুমি W1 চিন্তা করো এবং বড় পৃষ্ঠনের কাজ হচ্ছে W2। এই যে ছোট পৃষ্ঠনের যে কাজ, ছোট পৃষ্ঠনের কাজ হচ্ছে W1, বড় পৃষ্ঠনের যে কাজ হবে এই কাজটা হচ্ছে W2। এখন কাজের সূত্র তুমি কি জানো? কাজ W ইকুয়াল টু কত? বল গুণন সরণ। কাজ হচ্ছে বল গুণন সরণ, তাহলে W ইকুয়াল টু Fs। এই তো আমরা কাজের সংজ্ঞা পড়ে আসছি। কাজ হচ্ছে বল গুণন সরণ এবং কাজই হচ্ছে শক্তি, একক হচ্ছে জুল। আচ্ছা, যদি তাই হয় তাহলে এইখানে যে তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করলে পৃষ্ঠনের কি সরণ ঘটবে না? মনে করো পৃষ্ঠনটা আগে যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে এই যে এইটুকু নিচে নেমে পৃষ্ঠনটা এখন এইরকম একটা কন্ডিশনে চলে আসছে। পৃষ্ঠনটা এখন এইরকম কন্ডিশনে চলে আসছে, হইতে পারে না? এই যে পৃষ্ঠনটা এখন এইরকম কন্ডিশনে চলে আসছে, তাহলে উপর থেকে কতটুকু নিচে নামছে এটাকে একটু হিসাব করা যায় না? এই যে উপর থেকে যতটুকু নিচে নামছে এই অংশটুকুকে সরণ চিন্তা করো, তাহলে এই সরণটাকে L1 চিন্তা করলাম। আচ্ছা, এইখানে উপরের পৃষ্ঠনটা নিচের দিকে যতটুকু বল প্রয়োগ করবে, যতটুকু সরণ হবে, নিচের পৃষ্ঠনটা উপরের দিকে ততটুকু সরণ হবে না। মোট কাজের পরিমাণ সেম হবে, মোট কাজের পরিমাণ সেম হবে, কিন্তু সরণের পরিমাণ সেম হবে না। তাহলে এই যে যে পৃষ্ঠনটা, এইটাও তো কিছুটা উপরের দিকে সরে যাবে। মনে করো যে এই পৃষ্ঠনটাও তো এই যে এইরকম একটা পজিশনে চলে যাবে, উপরের দিকে এই পৃষ্ঠনটা চলে যাবে না? তাহলে এই যে যে সরণ, এই সরণটাকে তুমি L2 চিন্তা করো। এই সরণটাকে কি চিন্তা করবা? L2।
এইখানে সরণটাকে L2 চিন্তা করো। তাহলে প্রথম পৃষ্ঠনে কৃত কাজ W1 ইকুয়াল টু W2, তাহলে W1 কে কি লেখা যায়? কাজ হচ্ছে কি বল F1 ইনটু সরণ L1 ইকুয়াল টু এইখানে প্রযুক্ত বল F2, এখানে সরণ হচ্ছে L2। এত বা তাহলে আবার দেখো তো F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1 যদি ব্যস্তকরণ করো, তাহলে দেখো তো আরেকটা সমীকরণ পাইছো কিনা? আরেকটা সমীকরণ পাইছো? এটা আমি আরেকটু বোঝাচ্ছি, কিন্তু তার আগে দুইটা সমীকরণের সম্পর্কটা দেখে নাও। তাহলে দেখো এখানে F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2, আর এখানে F1 বাই F2 ইকুয়াল টু L2 বাই L1। তাহলে আমি এই তিনটাকে যদি একত্র করি তাহলে লিখতে পারি না, অতএব F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই A2 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1। অর্থাৎ এই যে L2 বাই L1 সরণটা হচ্ছে ব্যস্তানুপাত। প্রথম পৃষ্ঠনে প্রযুক্ত বল বা প্রথম পৃষ্ঠনে সরণ যতটুকু হবে দ্বিতীয় পৃষ্ঠনে সরণ ততটুকু হবে না, কিন্তু টোটাল কাজের পরিমাণ সেম হবে। আমি এটার একটা সিমুলেশন দেখাইতে পারি, তার আগে তুমি এই যে এই ধরনের একটা জিনিস চিন্তা করো। এটা আমি একটু নিজে আঁকার চেষ্টা করছি। এই ধরনের কোনো বস্তু তো দেখছো, যখন হচ্ছে তুমি ভার প্রয়োগ করে মানে তুমি নিজে বল প্রয়োগ করে ওটাকে সরাইতে পারতেছো না, তখন আমরা এরকম একটা লম্বা দণ্ড বা বাঁশ ব্যবহার করি। মনে করো এটা একটা বাঁশ, এটার দৈর্ঘ্য হচ্ছে সাপোজ 5 মিটার। 5 মিটার দৈর্ঘ্যের মধ্যে উপরের অংশটুকু হচ্ছে 4 মিটার আর নিচের অংশটুকু হচ্ছে 1 মিটার। আমি এখানে কোনো বল টল বের করে দেখাবো না, আমি শুধু একটা বিষয় দেখাইতে চাচ্ছি। সেটা হচ্ছে যখন তুমি এই বাসটার মধ্যে বল প্রয়োগ করবা, এটাকে নিচের দিকে চাপ দিলে এই পৃষ্ঠটা উপরের দিকে উঠবে। সো এটাকে মনে করো নিচের দিকে চাপ দিতে 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 এই পজিশনে, এই যে এই পজিশন পর্যন্ত নিয়ে আসছো, তাহলে এই অংশটাও কি উপরের দিকে এই পজিশনে উঠবে, এবং এই যে যে বলটা আছে এই বলটার পরবর্তী পজিশন হবে হচ্ছে এই যে এই পজিশন। বলটাকে উপরে তুলছো, বলটার পরবর্তী পজিশন হবে উপরের পজিশন। আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এইখান থেকে বলটার সরণ এই অংশটুকুকে আমি L2 চিন্তা করতে চাচ্ছি, আর এই যে দেখো উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত এইটাকে আমি L1 চিন্তা করতে চাচ্ছি। তাহলে দেখো তো L1 গ্রেটার দ্যান কি L2 না? অর্থাৎ দণ্ডের যেই সাইডের দৈর্ঘ্যটা বড় সেই সাইডটাতে তুমি যখন কাজ করছো সেটা সরণ বেশি হয়েছে আর এটা সরণ কম হয়েছে। বুঝতে পারছি? এটাই বোঝাতে চাচ্ছিলাম। তাহলে এই ধরনের ম্যাথ তো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো এই বাস্তব অনেক উদাহরণ আছে। বাস্তব অনেক উদাহরণের মধ্যে মনে করো যে পুলি লিভার পুল এগুলা যে ব্যবহার করে, বা ওই যে কেচি দিয়ে যে তোমরা কাটো, এগুলা 6-7 এ ছিল কি কি উদাহরণ। তাহলে প্যাসকেলের সূত্র এবং বল বৃদ্ধিকরণ নীতি বুঝতে পারছো? F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2 ইকুয়াল টু L2 বাই L1 কিভাবে আসছে? দুইটা পৃষ্ঠনে চাপের পরিমাণ সমান এবং দুইটা পৃষ্ঠনে কৃত কাজের পরিমাণ সমান, এতে বল বৃদ্ধি করা যায়। এই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। ঠিক আছে, এইবার চলো কিছু ম্যাথ দেখা যাক। দেখবা অনেক ম্যাথ এই সেম কনসেপ্টেই দিছে। এই দেখো প্রশ্ন দেখো কি বলছে। দেখো এই পৃষ্ঠন এইটার ক্ষেত্রফল দেয় নাই R1 হচ্ছে 25 সেন্টিমিটার, তার মানে 0.25 মিটারে নিয়ে নিলা, আর এখানে R2 হচ্ছে 1.25 মিটারেই দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রফল কম, এটার ক্ষেত্রফল বেশি। ক্ষেত্রফল কম, ক্ষেত্রফল বেশি। তাহলে যেহেতু R1 দেওয়া আছে সিলিন্ডার আকৃতির বলছে, তাহলে এইটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল A1 ইকুয়াল টু কি লেখা যায়? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। পৃষ্ঠতলে সিলিন্ডারের পৃষ্ঠতল হচ্ছে বৃত্তাকার, সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে কয়েকটা সূত্র মনে রাখতে হবে। সিলিন্ডারের পৃষ্ঠতল পাই আর স্কয়ার, সিলিন্ডারের বক্র পৃষ্ঠ হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ মানে যে অংশটা ফোল্ড করা হয় সেটা হচ্ছে বক্র পৃষ্ঠ, এবং সমগ্র পৃষ্ঠ হচ্ছে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। এই কিছু সূত্র মনে রাখতে হবে। আয়তন হচ্ছে পাই আর স্কয়ার ইনটু এইচ, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ হলে সেটাকে বলে আয়তন। তাহলে এই হচ্ছে সিলিন্ডার A1 এর ক্ষেত্রফল। তাহলে A2 এর ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। A2 ও তো সিলিন্ডার। আচ্ছা, যদি মান বসাও, পাই থাকলো আর স্কয়ার মানে কি 0.25 এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে পাই থাকলো 1.25 হোল স্কয়ার বর্গ মিটার স্কয়ার, যেহেতু মিটারে আছে সো মিটার স্কয়ার। আচ্ছা, আমি ক্যালকুলেটরে বসাইলাম না। কোশ্চেন দেখো কি বলছে।
ছোট পৃষ্ঠনে 10 কেজি ভর চাপালে, ছোট পৃষ্ঠনে 10 কেজি ভর চাপালে সাম্যাবস্থার জন্য বড় পৃষ্ঠনে কত বল দিতে হবে? আমি ভাঙ্গা ভাঙ্গা ম্যাথ করাবো, এটা সমস্যা নাই। তাহলে দেখো ঘটনা কি হয়েছে। এই হচ্ছে ছোট পৃষ্ঠন, এই ছোট পৃষ্ঠনের প্রস্থতলের ক্ষেত্রফল আমরা পাইছি। সো এইখানে মনে করো যে আমি 10 কেজির ভর চাপাবো, তাহলে প্রযুক্ত বল নিচের দিকে প্রযুক্ত বল হবে F1, আর এখানে উপরের দিকে এই যদি পৃষ্ঠন হয়, এই পৃষ্ঠনটা উপরের দিকে যে বল প্রয়োগ করবে এই বলটা হচ্ছে F2। আচ্ছা, এখন বলটা দিতেছি আমি ওজন বল, কারণ 10 কেজি ভরের বস্তু যখন আমি বসাই দিব তখন ওই বস্তুটা নিচের দিকে একটা ওজন কাজ করবে। তাহলে F1 ইকুয়াল টু এম জি ইকুয়াল টু ওজন বল। আচ্ছা, এখন তোমাকে বলছে, আমি শর্টকাট পরে দেখাচ্ছি, আগে ডিটেলসটা করো। ছোট পৃষ্ঠনে 10 কেজি ভর চাপালে সাম্যাবস্থানের জন্য বড় পৃষ্ঠনে কত বল দিতে হবে, অর্থাৎ বড় পৃষ্ঠনে বলের মান চাইছে যে কত বল দিলে সাম্যাবস্থায় থাকবে। সহজ কথায় বড় পৃষ্ঠনে বলটা চাইছে। তাহলে সূত্র কি? আমি এইভাবে লিখতে পারি F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু এম A2 ডিভাইডেড বাই A1। A2 A1 এর মান আমি বসাচ্ছি, পরে বসাচ্ছি। দেখো এবার আসো, এই যে এইখানে F1 এর মান যদি তুমি বের করে নাও আগে, এইখানে যদি F1 এর মান বের করে নাও, এখানে F1 টা কি? ওজন বল কাজ করবে, W। আচ্ছা, একটু আগে তো কাজ দ্বারা W বলছিলাম, এটা হচ্ছে ওজন বল। তো এখানে W লেখার দরকার নাই, তুমি বুঝো শুধু তাহলেই হবে। এটা হচ্ছে এম জি সমান সমান এম এর মান হচ্ছে 10 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, তাহলে এটা হবে 98 নিউটন। তাহলে দেখো তো কি পাও তুমি, F2 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1 ইনটু F1 ইকুয়াল টু A2 এর মান হচ্ছে পাই, আর এটাকে R1 চিন্তা করো, এটাকে R2 চিন্তা করো, তাহলে এইটার মান হচ্ছে, মান বসাও, ইকুয়াল টু A2 হচ্ছে পাই ইনটু 1.25 এর উপর স্কয়ার, আর এটা হচ্ছে পাই ইনটু 0.25 এর উপর স্কয়ার ইনটু F1 এর মান কত পাইছো? 98 নিউটন। তাহলে পাই পাই কাটা দাও, পাই পাই কাটলে 1.25 স্কয়ার কে ভাগ করবা হচ্ছে 0.25 স্কয়ার দ্বারা। তাহলে দেখো ঘটনা কি হয়, 1.25 স্কয়ার ইনটু 98 ভাগ হচ্ছে 0.25 স্কয়ার ইকুয়াল টু 2450 নিউটন। তার মানে F2 তে প্রযুক্ত বলের মান 2450 নিউটন। তোমার কাছে চাইছে কি কত ভর দিতে হবে, তার মানে F2 তেও আমি একটা ভর দিতে চাই, ভর দিয়ে F2 কে ব্যালেন্স করতে চাই। তাহলে F2 কে ভর দিতে হবে কি, তাহলে F ইকুয়াল টু mg, অথবা m ইকুয়াল টু F ডিভাইডেড বাই g ইকুয়াল টু 2450 ডিভাইডেড বাই 9.8, 2450 ডিভাইডেড বাই 9.8 কেজি ইকুয়াল টু 250 কেজি। দেখো এখানে মাত্র তুমি 10 কেজি ভর প্রয়োগ করছো, 10 কেজি ভরের বস্তু এই সাইডে যে বল প্রয়োগ করছে সেই বল হচ্ছে, মানে 10 কেজির সাহায্যে প্রযুক্ত বল 98 নিউটন, ছোট পৃষ্ঠনে প্রযুক্ত বল 98 নিউটন, আর বড় পৃষ্ঠনে যে তুমি বলটা পাইছো এই বলটার মান হচ্ছে 2450 নিউটন। কারণ কি ক্ষেত্রফল অনেক বেশি না, এখানে হচ্ছে ব্যাসার্ধ মাত্র 0.25 মিটার, আর এখানে 1.25 মিটার। আচ্ছা, তাহলে তুমি যদি এইটাকে স্থির অবস্থায় রাখতে চাও, তাহলে 250 কেজি ভরের বস্তু যদি বসাই দাও তাহলে সাম্য অবস্থায় থাকবে। এখন বলতে পারো যে ম্যাথ জটিল মনে হয়েছে, একটু সহজে করাই দাও। তাহলে দেখো এটাকে সহজে করলে কি রকম হবে, F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1, অথবা F2 এখানে প্রযুক্ত বল হবে M2G ডিভাইডেড বাই F1, তাহলে এটাকে লিখতে পারো M1G ইকুয়াল টু A2 পাই R2 স্কয়ার
ডিভাইডেড বাই পাই আর ওয়ান স্কোয়ার। দেখো অনেকগুলা মান ধ্রুবক, এখানে জি জি কাটা যায়, পাই পাই কাটা যায়, তাহলে এম টু ইকুয়াল টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান হোল স্কোয়ার ইন্টু এম ওয়ান। এটা যদি তুমি করো তাহলে সরাসরি অ্যান্সার পাবা। তাহলে আমরা পরীক্ষা এইভাবে করব। আমি এটা কেন করলাম, যে বল দ্বারা বের করে একটু দেখানোর চেষ্টা করলাম। তাহলে ক্যালকুলেটরে মান বসাইবা, কি বসাইবা, আর টু। আর টু হচ্ছে 1.25 স্কোয়ার ভাগ হচ্ছে 0.25 স্কোয়ার ইন্টু হচ্ছে এম ওয়ান। এম ওয়ান মানে কত, 10 কেজি। তাহলে যদি 10 বসাও তাহলে ইকুয়াল টু 250 কেজি, সরাসরি আসে যে 250 কেজি ভর যদি তুমি বসাও তাহলে 250 কেজি ভরের বস্তু যেই বল প্রয়োগ করবে সেই বলে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। দেখো বুঝছো কিনা। বোঝা যায় কিনা দেখো। এখন বলছে পৃষ্ঠদ্বয়ের সরণের অনুপাত 25:1 হবে কিনা। সরণের অনুপাত 25:1, অর্থাৎ একটা যদি 25 মিটার হয় আরেকটা হবে 1 মিটার। আমি বলছি সরণ সেম হবে না, ছোট পিস্টনের সরণ বেশি হয়, বড় পিস্টনের সরণের মান কম হয়। তাহলে সরণের অনুপাত বের করার জন্য দেখো তো এইখানে আমরা সব মান পাইছি, F2 এর মান পেয়ে আছি, F1 এর মান পাইছি, তাহলে L1 বাই L2 এর মান বের করতে পারলেই তো হয়ে যায় সরণের অনুপাত। তাহলে খেয়াল করো সরণের অনুপাত কিভাবে বের করব। তাহলে লেখো, আবার আমরা কি জানি, আমরা জানি সম্পূর্ণ সূত্রটা কি ছিল, F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1। এখন আমি যদি এই অংশ নিয়ে কাজ করি তাইলেই তো হয়ে যায়, তাইলে হয়ে যায় না। অতএব তুমি এই অংশ নিয়ে কাজ করো, F1 বাই F2 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1। সংক্ষেপে লিখি, এইখান থেকে লিখি L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু, তাহলে ব্যস্তকরণ করে দিছি, উপরে চলে যাবে F2, নিচে চলে আসবে F1, এত বা L1 ইস টু L2 অনুপাতের প্রথম রাশি, লব হচ্ছে অনুপাতের প্রথম রাশি, হর হচ্ছে অনুপাতের দ্বিতীয় রাশি। তুমি মান বসায় অনুপাত করতে পারো, এত ব্যস্ততার কিছু নাই। তো L1 বাই L2 ইকুয়াল টু F2, F2 তে প্রযুক্ত বল প্রাপ্ত বল 2450 ডিভাইডেড বাই F1, এখানে প্রযুক্ত বল হচ্ছে 98 নিউটন। তাহলে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু, এই যে 2450 আছে, 2450 কে ভাগ করবা হচ্ছে 98 দ্বারা, পাইবা হচ্ছে 25। নিচে কিছু নাই মানে কি, মনে মনে এক আছে, অর্থাৎ তুমি লিখতে পারো L1 ইস টু L2 ইকুয়াল টু 25:1। অর্থাৎ পৃষ্ঠদ্বয়ের সরণের অনুপাত 25:1 হবে। এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। বুঝাইতে পারছি? বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে ম্যাথ, আরো অনেক ম্যাথ করতে হবে, এটা বুঝছো কিনা বলো। দেখো খুবই চমৎকার একটা ম্যাথ, যশোর বোর্ড 2024-এর ম্যাথ। এখানে প্লবতা এবং বল বৃদ্ধিকরণ নীতি, প্যাসকেলের সূত্র, দুইটা মিলিয়ে কাজ করতে হবে। প্রথমত একটু বড় করি আমি, দেখো তুমি একটু কোশ্চেনটা দেখো। প্রথমত এইখানে একটা ছোট পৃষ্ঠন আর একটা বড় পৃষ্ঠন, এদের ক্ষেত্রফল এটা 4 সেন্টিমিটার স্কোয়ার, 20 সেন্টিমিটার স্কোয়ার, এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা 10 সেন্টিমিটার, মোটামুটি সবকিছুই দেয়া আছে। এবং এইখানে বল প্রয়োগ করতেছি, এই বলটাকে আমরা F1 চিন্তা করলাম, F1 হচ্ছে 20 নিউটন, তাহলে এইখানে প্রযুক্ত বল হবে F2 বা প্রাপ্ত বল বলো বা যেটা বলো F2 পাবো। এখানে আরেকটা বস্তু দেয়া আছে, এই বস্তুর মধ্যে দেখো একটা কালো গোলক ঢুকানো হয়েছে, একদম চুবাই ফেলা হয়েছে। এটার আয়তন ভি দেওয়া আছে, মিটার কিউব একক যেহেতু, তাহলে 0.02 মিটার কিউব আয়তন দেয়া আছে, এবং বি এর মধ্যে একটা তরল আছে। ভালো কথা। এখন বলছে বল প্রয়োগের পূর্বে ছোট পৃষ্ঠনের সিলিন্ডারের তলদেশে তরলের চাপ, এই যে এই জায়গায় তরলের চাপ বলা আছে, বি তরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন দেয়া আছে, তার মানে এখানে প্লবতা রিলেটেড কথাবার্তা বলছে। প্রশ্ন পড়ো। গ নাম্বার প্রশ্নতে বলছে বড় পৃষ্ঠনে বলের মান নির্ণয় করো। একদম তোমাকে গিফট করছে 3 নাম্বার। বড় পৃষ্ঠনে প্রযুক্ত বল নির্ণয় করতে বলছে, তাহলে কি F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1, এই হচ্ছে সূত্র। এত বা F2 এর মান বের করতে বলছে, F2 ইকুয়াল টু
A2 ডিভাইডেড বাই A1 ইনটু F1 ইকুয়াল টু A2 এর মান হচ্ছে 20 সেন্টিমিটার স্কয়ার এবং A1 এর মান হচ্ছে 4 সেন্টিমিটার স্কয়ার। এইটাকে A1 চিন্তা করো, এইটাকে A2 চিন্তা করো, তাইলেই কাজ শেষ। মজার কথা হচ্ছে এইখানে সেন্টিমিটারকে মিটারে নেওয়ার কোনো দরকার নাই। লবেও সেন্টিমিটার, মিটারেও সেন্টিমিটার, হরেও সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কাটা। সুতরাং এখানে শুধু মজা করে বসাইবা। এইটা হচ্ছে 20 সেন্টিমিটার, আরে এইখানে হচ্ছে 20 সেন্টিমিটার আর হরে বসাইবা কত, 4 সেন্টিমিটার ইনটু F1 এর মান কত, 20। এই হচ্ছে নিউটন বলের একক। তাহলে এখানে 4 দ্বারা 20 কে ভাগ করলে 5, 5 আর 20 এ গুণ করলে 5 20 এ 100 নিউটন। 100 নিউটন। দেখো 4 সেন্টিমিটারের থেকে 20 সেন্টিমিটার 5 গুণ বড়, 4 5 এ 20। এই জন্য বলের পরিমাণও 5 গুণ বেশি পাইছি। এই ধরনের ম্যাথ আমরা আগে করে আসছি। তো এটা ছিল গ নাম্বারের ম্যাথ। ঠিক এইটুকু করে দিবা, দেওয়া আছে লেখা, একদম ফুল মার্কস পাবা। তাহলে এটা একটা গিফট ছিল, তাই না? এখন পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা কি তোমাকে খুব বেশি জটিল দিল না খুব স্ট্যান্ডার্ড একটা ম্যাথ দিছে? আমার দৃষ্টিতে খুব স্ট্যান্ডার্ড একটা ম্যাথ দিছে। দেখো কি বলছে, কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী? যৌক্তিকতা দেখাও। ব্যারোমিটার তৈরি, ব্যারোমিটার হচ্ছে কি, তরলের চাপ নির্ণয় করে। একটা কাচের লম্বা দণ্ডের সাহায্যে ব্যারোমিটার বানানো হয়। এখন কাচের দণ্ডটা যত লম্বা হবে তত বেশি কি রিস্কি হয়ে যায় না? সহজ কথায় তোমরা মনে রাখবা, যার ঘনত্ব বেশি সে অধিক উপযোগী। একদম সহজ কথায় এইটা মনে রাখবা, যার ঘনত্ব বেশি, যার ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি সে অধিক উপযোগী। ব্যারোমিটার তৈরির জন্য অধিক উপযোগী, যার ঘনত্ব বেশি সে অধিক উপযোগী। এই কথাটা মনে থাকবে না? আচ্ছা, এই কথাটা যদি মনে থাকে তাহলে চলো আমরা কাজ শুরু করি। কি বলছে, বল প্রয়োগের পূর্বে ছোট পৃষ্ঠনের সিলিন্ডারের তলদেশে তরলের চাপ, এই যে এটা ছোট পৃষ্ঠনের সিলিন্ডারের তলদেশ, এই জায়গায় তরলের চাপ। এখানে একটা কথা বলছে, বল প্রয়োগের পূর্বে, অর্থাৎ উচ্চতা 10 সেন্টিমিটার ধরতে পারবা। কারণ তুমি যদি বল প্রয়োগ করতা তাহলে কিন্তু উচ্চতা 10 সেন্টিমিটার থাকতো না, ছোট পৃষ্ঠন কিছুটা নিচে আসতো, বড় পৃষ্ঠন উপরে উঠতো। এই জন্য এই কথাটা বলছে বল প্রয়োগের পূর্বে। তাহলে তুমি খুব সুন্দর করে এখানে ধরতে পারো যে এইচ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.01 মিটার উচ্চতা ব্যাস। এইখানে বল প্রয়োগের পূর্বে সিলিন্ডারের তলদেশে তরলের চাপের পরিমাণ দেওয়া আছে হচ্ছে, তাহলে চাপের পরিমাণ, চাপ পি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 13328 প্যাসকেল। এইটা হচ্ছে চাপের পরিমাণ দেয়া আছে। আচ্ছা, তাহলে এখানে ঘনত্ব আমি বের করতে পারবো না, কারণ আমার সকল কাজ কি নিয়ে করতে হবে, ঘনত্ব নিয়ে করতে হবে। আমি যদি ঘনত্ব বের করে দেখাই দিতে পারি তাহলে তো কাজ শেষ। তাহলে দেখো তো, আমি সূত্র কি জানি, তরলের গভীরে চাপ পি ইকুয়াল টু এইচ রো জি। যদি উপরে একটু লেখা নিতে চাও, তরলের গভীরে চাপ উপরে লেখা দাও, তরলের তরলের গভীরে চাপ। এগুলা তোমরা পরীক্ষায় লিখে নিতে পারবা, তাই না? তরলের গভীরে চাপ পি ইকুয়াল টু এইচ রো জি। এইচ এর মান আমি জানি, চাপের মান আমাকে দেওয়া আছে, জি এর মান আমি জানি, জানি না শুধু রো এর মান। অতএব রো এর মানটা কি আমার বের হয়ে যাবে না? তাহলে রো ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এইচ জি। রো ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এইচ জি ইকুয়াল টু, চাপের মান দেওয়া আছে দেখো 13328 ডিভাইডেড বাই এইচ এর মান দেওয়া আছে 0.1 ইন্টু 9.8। 9.8 দেখো কত আসে, ইকুয়াল টু ক্যালকুলেটর নাও, 13328 ভাগ 0.1 ভাগ 9.8 ইকুয়াল টু আসে 13,600। এই এটা তো পারদ মনে হইতেছে, 13,600 কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব, 13,600 কেজি পার মিটার কিউব হচ্ছে এই যে যে বস্তুটা আছে এ পাত্র, এই পাত্রের ঘনত্ব, এই পাত্রের ঘনত্ব। তো এইটাকে আমি রো এ দ্বারা প্রকাশ করলাম, এ পাত্রের ঘনত্ব, কারণ এখানে এটাকে বি তরল বলছে, এই জন্য এটা এ তরলের ঘনত্ব। এ পাত্রের মধ্যে যে তরল আছে সেই তরলের ঘনত্ব হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব।
আচ্ছা, একটা পাওয়া গেল। এবার আসো বি পাত্র নিয়ে কাজকাম করতে হবে। এখানে কি বলছে? বি তরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজনের কথা বলছে। তুমি কি জানো হারানো ওজন মানে কি? বস্তুর হারানো ওজন মানে কি প্লবতা বল না? বস্তুর হারানো ওজন প্লবতা বল। তাহলে প্লবতা বল এফ এর সূত্র তুমি কি জানো? এফ ইকুয়াল টু ভি রো জি। তাহলে প্রশ্ন মতে ভি রো জি ইকুয়াল টু 196 এত। আবার আবার তাহলে এখন তুমি সরাসরি কি লিখতে পারো? প্রশ্ন মতে ভি রো জি ইকুয়াল টু 196। আরেকটু স্পেসিফিক করো, এটা বি বস্তুর আয়তন, বি বস্তুর ঘনত্ব। এখন দেখো বস্তুর ওই যে বস্তুর আয়তনের সমান অপসারিত তরলের আয়তন, তার মানে কি এই আয়তন ভিবি, এই আয়তন দেওয়া আছে না 0.02 মিটার কিউব। আচ্ছা, এত বা হারানো ওজন মানে কি? ওই যেই বস্তুটা ডুবাইবা তার আয়তনের সমান তরলের আয়তন। তাহলে এইখান থেকে তুমি কি সরাসরি রো ভি পাও না? রো ভি ইকুয়াল টু 196 ডিভাইডেড বাই ভিবি ইন্টু জি ইকুয়াল টু 196 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 0.2 ইন্টু 9.8 ইকুয়াল টু কত পাও দেখো? 196 কে ভাগ করব 0.2 ভাগ 9.8 ইকুয়াল টু কত আসে? দশমিক এই 0.02 0.02 0.02 0.02, তাহলে 196 ভাগ 0.02 ভাগ হচ্ছে 9.8 ইকুয়াল টু আসে 1000 কেজি পার মিটার কিউব। তার মানে এটা হচ্ছে পানি। এখন দেখো তো কার ঘনত্ব বেশি? রো এ গ্রেটার দ্যান হচ্ছে রো বি, অর্থাৎ এ বস্তুর ঘনত্ব, এ পাত্রে যে তরল আছে এর ঘনত্ব বি পাত্রের তরলের ঘনত্বের থেকে বেশি। অতএব এ পাত্রের তরল ব্যারোমিটার নির্মাণের জন্য অধিক উপযোগী। এ পাত্রের তরল ব্যারোমিটার নির্মাণের জন্য অধিক উপযোগী। তাহলে এ পাত্রের তরল অধিক উপযোগী। এখন এখানে আরেকটু ব্যাখ্যা দেওয়া লাগবে। আরেকটু ব্যাখ্যা কেন দেওয়া লাগবে? এইটুকু ব্যাখ্যা দিলেও হয়, কিন্তু আরেকটু ডিটেলসে যাইতে হবে। কেন ডিটেলসে যাইতে হবে? যে কেন অধিক উপযোগী এই জিনিসটা তুমি দেখাও। এখন আসো, আমরা কি জানি বায়ু চাপ এক অ্যাটম, এক ওয়ান অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপের মান আমরা দেখে আসতেছি হচ্ছে 101/325 প্যাসকেল। এখন এইটুকু বায়ুমণ্ডলীয় চাপ পাওয়ার জন্য এ পাত্রের গভীরতা কত লাগবে এবং বি পাত্রের গভীরতা কত লাগবে সেটা একটু বের করো। গভীরতা বলতে ওই যেই কাচ দণ্ড দ্বারা আমরা হচ্ছে ব্যারোমিটার বানাবো সেই কাচ দণ্ডের উচ্চতা কতটুকু লাগবে। তাহলে দেখো এ বস্তুর ক্ষেত্রে এ পাত্রে এ পাত্রে মানে কত উচ্চতা হইলে এ পাত্রে বা এ পাত্রের যে তরলটা আছে এই তরলের কত গভীরে গেলে তুমি এক অ্যাটমসফিয়ার বায়ুচাপ পাবা। তাহলে তরলের গভীরে চাপ পি ইকুয়াল টু এইচ রো জি এত বা এইচ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই রো জি ইকুয়াল টু পি এর মান হচ্ছে 101/325 ডিভাইডেড বাই রো, রো এর মান হচ্ছে 13,600, রো এর মান হচ্ছে 13,600 ইন্টু 9.8। এটা ক্যালকুলেশন করে দেখো 76 সেন্টিমিটার বা 0.6 মিটার, 0.6 মিটার। আবার বি পাত্রের ক্ষেত্রে তুমি চিন্তা করো, বি পাত্রের ক্ষেত্রে বি পাত্রে বি পাত্রের ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে দেখো এইচ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই রো জি। তাহলে চাপ তো সেম, আমি 101/325 প্যাসকেল চাপ পাইতে চাই, অর্থাৎ এক অ্যাটমসফিয়ার চাপ পাইতে চাই। তাহলে বি পাত্রে কত গভীরে যাইতে হবে? বি পাত্রের ঘনত্ব হচ্ছে 1000 ইন্টু 9.8। এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে 10.33 মিটার পাবা। 10.33 মিটার, আমি যদি ভুল না করি। 101/325 এটাকে ভাগ করব হচ্ছে 1000 ভাগ ভাগ করব হচ্ছে 9.8 দ্বারা। হ্যাঁ, 10.33 মিটার গভীরে যাইতে হবে। তাহলে দেখো, অর্থাৎ তুমি যখন এরকম সিলিন্ডারের মতো হচ্ছে ইয়া বানাবা, মনে করো যে ব্যারোমিটার বানাইবা, তখন একটা ব্যারোমিটারের উচ্চতা হচ্ছে এইটা, আরেকটা ব্যারোমিটারের উচ্চতা দেওয়া লাগবে ঠিক এত বড়। এখন কাচের তৈরি ব্যারোমিটার,
তাহলে তুমি চিন্তা করো কোনটা বেশি নিরাপদ হবে, এইটা বেশি নিরাপদ হবে না, আর এইটা কি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য যার ঘনত্ব বেশি হয় তার অল্প গভীরতাতেই আমরা চাপের পরিমাণ বেশি পাই। পারদের ঘনত্ব 13,600 কেজি পার মিটার কিউব পাইছো ঘনত্ব, এই জন্য দেখো মাত্র 0.76 মিটার অথবা 76 সেন্টিমিটার গভীরে গেলেই তুমি এতটুকু চাপ অনুভব করবা। আর বি পাত্রে ছিল পানি, পানির ঘনত্ব 1000 মাত্র, এই জন্য বি পাত্রে তুমি 1 অ্যাটমসফিয়ার চাপ পাওয়ার জন্য 10.33 মিটার গভীরে যাইতে হবে। এই ধরনের কাজ আমরা ফার্স্টের দিকেও করছি, এইটাই যে শেষ তা না। দেখো বোঝা যায় কিনা, ম্যাথের গুরুত্ব আছে অনেক। ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন দেখো। এখানে দৃশ্যকল্প 1-এর ম্যাথ আমরা পারবো। 500 গ্রাম ভরের একটি গোলকের ব্যাস দেওয়া আছে, ভর দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, গোলকের আয়তন কত? এই গোলকের আয়তন লেখা নাও 4/3 পাই আর কিউব, আমরা মনে আগেও ব্যবহার করছি গোলকের আয়তন। ঘনত্ব রো নির্ণয় করতে বলছে, রো ইকুয়াল টু এম বাই ভি, ভি এর পরিবর্তে 4/3 পাই আর কিউব বসাইবা, কাজ শেষ। অবশ্যই গোলকের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বানাইতে হবে এবং মিটারে নিয়ে নিতে হবে, তার মানে ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার, মিটারে নিলে 0.03। বাস। ঘ নাম্বারে কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 এর উভয় পৃষ্ঠনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল। এই কাজের পরিমাণ বলছে, কাজের পরিমাণ W1 ইকুয়াল টু W2 হতে হবে, W1 ইকুয়াল টু W2 হতে হবে। বড় পৃষ্ঠনের কাজ কত? F1 L1 এবং ছোট পৃষ্ঠনের কাজ কত? F2 L2। বাস, কাজ শেষ। এখন F1 L1 এর মান বের করব, F2 L2 এর মান বের করব, বের করে দেখবো মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায় কিনা, যদি দেওয়া যায় তাহলে কাজের পরিমাণ অপরিবর্তিত। তাহলে F1 L1 তো বের করা যায়। দেখো 100 নিউটন বল প্রয়োগ করছো, দৃশ্যকল্প 2 এ ছোট ও বড় পৃষ্ঠনের ক্ষেত্রফল দেওয়া আছে, ছোট ও বড় পৃষ্ঠনের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা কি কি দেওয়া আছে তার আগে আমরা একটা সূত্র লিখে নেই। এই চ্যাপ্টারের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই A2 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই হচ্ছে L1। তার মানে কি, বলের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক সমানুপাত এবং সরণের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত। এই তো সম্পর্কটা, এইগুলা দিয়ে কাজ করব। এখন তুমি আগে দেখো তোমাকে কি কি দিয়ে দিছে। তোমাকে দিছে ছোট ও বড় পৃষ্ঠনের ক্ষেত্রফল যথাক্রমে। ছোট পৃষ্ঠনের ক্ষেত্রফলকে তুমি A1 চিন্তা করো, A1 দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার স্কয়ার, লেখো 5 সেন্টিমিটার স্কয়ার, প্রয়োজন পড়লে মিটারে নিব। A2 ইকুয়াল টু, A2 ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার স্কয়ার, ভালো দেওয়া আছে। আচ্ছা, বল প্রয়োগ করে ছোট পৃষ্ঠনকে 20 সেন্টিমিটার নিচে নামানো হলো, 20 সেন্টিমিটার, অর্থাৎ L1 ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এই কয়েকটা তথ্য দেওয়া আছে। আর এখানে একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে বল F1 এর মান দেওয়া আছে। বল F1 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কত? 100 নিউটন বল প্রয়োগ করছো, 100 নিউটন বল প্রয়োগ করছো। কাজ তো সব হয়েই আছে, শুধু এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে ছোট পৃষ্ঠনে কৃত কাজ F1 L1, দেখো ছোট পৃষ্ঠনে কৃত কাজ তুমি বের করে ফেলতে পারো, ছোট পৃষ্ঠনে কৃত কাজ তুমি বের করে ফেলতে পারো ইকুয়াল টু F1 হচ্ছে 100 নিউটন বল প্রয়োগ করছো ইনটু L1, L1 হচ্ছে 20 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.2 মিটার। কাজের মান বের করার জন্য সেন্টিমিটারে রাখলে হবে না, মিটারে নিতে হবে। তাহলে 100 ইনটু 0.2 ইকুয়াল টু 20 জুল, 20 জুল। এটা হচ্ছে প্রথম অংশের ম্যাথ শেষ। এবার পরের অংশের ম্যাথ করার জন্য আমাকে F2 এর মান লাগবে এবং L2 এর মান লাগবে। ভালো কথা, F2 এবং L2 এর মান যদি পাইতে চাই তাহলে দেখো তো আচ্ছা আচ্ছা, এখন মজার জিনিস দেখো, সূত্র আমার কাছে এইটা, সূত্র আমার সম্পর্ক কার কার একটু দেখো, সূত্র সম্পর্ক কার কার দেখো। F এর সাথে এর সম্পর্ক, আবার F এর সাথে L এর সম্পর্ক, আবার এর সাথে L এর সম্পর্ক, সহজ কথা। এখন আমি যদি কৃত কাজ পাইতে চাই তাহলে আমার F2 লাগবে, L2 ও লাগবে। এখানে F2 নাই, তাহলে প্রথম কাজ, প্রথমটাকে ব্যবহার করে আমি F2 বের করব, পরেরটাকে ব্যবহার করে L2 বের করব, কাজ শেষ। তাহলে দেখো তো, দেখো তো আবার F2 বের করব, তাই না? তাহলে F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1, অথবা F2 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1 ইনটু F1।
ইকুয়াল টু ক্ষেত্রফল দেখো তো A2 কত 100 সেন্টিমিটার স্কয়ার ডিভাইডেড বাই 5 সেন্টিমিটার স্কয়ার ইনটু F1 হচ্ছে 100 নিউটন ইকুয়াল টু 5 20 100 5 20 100। এবার 100 তাহলে 2 আর একটা দুইটা তিনটা শূন্য এত নিউটন। একক দশক শতক হাজার 2000 নিউটন বল পাইছো, F2 এর মান পাইছো। এবার এই সূত্র আমি যেহেতু বলের মানও জানি আবার L1 এর মানও জানি, সুতরাং F এর সাথে L এইখান থেকে L1 এর মান বের করতে পারো। আবার ক্ষেত্রফলও জানো, L1 এর মানও জানো, সো এটার সাথে এটা তোমার যেটা মন চায় তুমি সেটা দিয়ে কাজ করতে পারো। যেটা দেওয়া থাকবে, যেটা তুমি হচ্ছে সেভ পজিশনে থাকবে ওইটা দিয়ে তুমি কাজ করবা। এত বাহ। আবার আবার আমার কাছে বলের মান আছে, আমি বল দ্বারা করে ফেলি। তাহলে দেখো L1 এর মান বের করব, তাই না? তাহলে দেখো তো আমি যদি লিখি সূত্র F1 বাই F2 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1, এখানে ব্যস্ত অনুপাত তুমি মনে করো বুঝতেছো না, তাহলে তুমি সিম্পল ভাবে ক্রস গুণ করো F1 ইনটু L1 ইকুয়াল টু F2 ইনটু L2, করছো ক্রস গুণ। এরপরে সাইডে যাও, এরপরে দেখো এত বাহ, আমি L1 এর L2 এর মান বের করতে চাই। কার মান বের করতে চাই? L2, তাহলে F2 এই সাইডে এসে ভাগ হবে। L2 ইকুয়াল টু F1 ইনটু L1 আর F2 এই সাইডে এসে কি হইলো? ভাগ হইলো। F2 ইকুয়াল টু মান বসাই দাও, মান বসাও। F1 F1 হচ্ছে 100 নিউটন ইনটু L1 L1 হচ্ছে 0.2 মিটার ডিভাইডেড বাই F2 F2 এর মান পাইছে 2000 ইকুয়াল টু এই দেখো L2 এর মান পেয়ে গেছো। তাহলে 100 ইনটু 0.2 এটা ভাগ করবা হচ্ছে 200 2000 দ্বারা 0.01 মিটার, ডেফিনেটলি মিটার। L2 এর মান পাইছো। এবারে এই যে এখানে আমি অর্ধেক করে রাখছিলাম ইকুয়াল টু F2 এর মান হচ্ছে 2000 ইনটু L2 এর মান হচ্ছে 0.01, এই যে কাজের একক হচ্ছে জুল, ইকুয়াল টু তাহলে ইনটু 2000 দেখো 20 জুল। তাহলে কৃত কাজের পরিমাণ কি হয়েছে? সমান হয়েছে। এটাকে তোমরা একটু গোছায়া করো। ফার্স্টে এই কাজটুকু করে নিবা, নেওয়ার পরে বলবা যে ছোট পৃষ্ঠনে কৃত কাজ F1 L1 W1 সমান F1 L1, পরে লিখবা আবার বড় পৃষ্ঠনে কৃত কাজ W2 সমান F2 L2, কাজ করবা, দেখবা শেষ। দেখো বোঝা যায় কিনা। দেখো নেক্সট ময়মনসিংহ বোর্ড 23। দেখো ময়মনসিংহ বোর্ড 23 এর ম্যাথটা তোমাকে HW দিলেই তুমি পারবা। এইখানে 10 কেজি ভরের বস্তু, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। ছোট পৃষ্ঠনের উপর 10 কেজি ভরের বস্তু চাপলে বড় পৃষ্ঠনে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল পাবে? তাহলে 10 কেজি 10 ইন্টু 9.8 ইকুয়াল টু 98 নিউটন হচ্ছে প্রযুক্ত বল। তাহলে ঊর্ধ্বমুখী বলের পরিমাণ। সেম ম্যাথ আমরা করছি। ছোট পৃষ্ঠনে প্রযুক্ত বলের ফলে যদি ওই পৃষ্ঠনের সরণ যদি 6 সেন্টিমিটার হয়, উভয় পৃষ্ঠনের শক্তি সংরক্ষিত হবে কিনা, অর্থাৎ W1 এবং W2 বের করতে হবে। যদি সমান হয়, কাজ মানে কৃত কাজ মানে শক্তি, তাহলে শক্তি সংরক্ষিত হবে। তাহলে এখানে L1 দেওয়া আছে, L2 এর মান বের করবা, F1 F2 F1 দেওয়া আছে, F2 এর মান বের করে কাজ করবা। মাত্র আমরা করলাম। এখানে এই ম্যাথটা হচ্ছে ইয়াং মডুলাসের ক্ষেত্রে আমরা করব। আর তারের ভর এত গ্রাম হলে পানিতে ছেড়ে দিলে এটি ডুবে যাবে নাকি ভেসে যাবে, গাণিতিক বিশ্লেষণ। এখন তারের ভর দেওয়া আছে, তারটি সিলিন্ডার আকৃতির, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, এটার আয়তন বের করে ঘনত্ব বের করবা, কাজ শেষ। এটা এই টপিকের না, আগের টপিকে অসংখ্য করাইছি। এই দেখো একটা ম্যাথ, এই ম্যাথটাও আমি করাইছি। এখানে দেখো F1 F2 R1 ব্যাসার্ধ দেওয়া আছে, R2 ব্যাসার্ধ দেওয়া আছে, F2 বলের মান বের করতে বলছে। একদম ক্লিয়ার, এইগুলা পানি পানি। এখন উদ্দীপকের 3টি তরলের ভিন্ন ভিন্ন গভীরতায় পারদের সমান চাপ অনুভূত হয়। উদ্দীপকের 3টি তরলের ভিন্ন ভিন্ন গভীরতায় এই টাইপ এই ম্যাথটা হুবহু আমি করাইছি। 3টি তরলের একটার ঘনত্ব দেয়া আছে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এর ক্ষেত্রে গভীরতা H এর মান পাবো দেখো ভিন্ন ভিন্ন গভীরতায় পারদ চাপ। পারদ চাপ মানে কি 101 325 প্যাসকেল।
তাই না? ডিভাইডেড বাই রো ইন্টু জি, তাহলে পানির ক্ষেত্রে পাবো হচ্ছে 10.33 মিটার, পারদের ক্ষেত্রে পাবো 0.6 সেন্টিমিটার, কেরোসিনের ক্ষেত্রে আরেকটু বেশি 12 সামথিং সেন্টিমিটার। তাহলে এই ম্যাথটাও আমি একদম করাইছি, তোমরা যারা সম্পূর্ণ ক্লাস দেখছো তারা অবশ্যই পারবা। এরপরে দেখো এই ম্যাথটা এই ম্যাথটা এই কোনো পার্থক্য নাই। L1 দেওয়া আছে, 100 কেজি ভরের বস্তু ঝুলাইবা, A1 দেওয়া আছে, A2 দেওয়া আছে, F2 এর মান বের করতে বলছে, বড় পৃষ্ঠনে 3 সেন্টিমিটার উপরে উঠাতে পারবে কিনা L2 এর মান বের করবা, বের করে দেখবা যে বড় পৃষ্ঠটি 3 সেন্টিমিটার উপরে উঠবে কিনা। 23 নাম্বার ম্যাথটা আমরা একটু করতে পারি, যদিও ম্যাথ সহজ কিন্তু এখানে একটু গ্রাফের কথা বলছে, সুতরাং এটা আমরা করতে পারি। 10 কেজি ভরের বস্তু দিতেছ, A1 সব দেওয়া আছে, দেখো তুমি A1 ক্ষেত্রফল দেওয়া আছে, A2 ক্ষেত্রফল দেওয়া আছে, F1 F2 পরের দিকে, C1 পৃষ্ঠের উপর 10 কেজি ভরের বস্তু রাখলে C2 পৃষ্ঠের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভব হবে। একটু আগেও সেম প্রশ্ন পড়ে আসলা, দেখো F2 বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1 এত, বা F2 equal to A2 divided by A1 into F1 equal to A2, A2 দেয়া আছে 80 divided by A1 দেয়া আছে 4 সেন্টিমিটার ইনটু এখানে 10 কেজি ভরের বস্তু ঝুলাইছো, তাহলে 10 ইনটু 9.8 এটা দ্বারা গুণ করতে হবে, কারণ এটা হচ্ছে কি, এই বলটা হচ্ছে ওজন বল, ইকুয়াল টু এত নিউটন। এইবার ক্যালকুলেশন করো, এইখানে পাওয়া হচ্ছে 20 ইনটু এখানে পাওয়া হচ্ছে 98 ইকুয়াল টু 20 গুণন 98, 20 গুণন 98 ইকুয়াল টু 1960 নিউটন গণ অভ্যুত্থান, তাই না? এই হচ্ছে কথা। ঘ নাম্বারের যে কথাটা বলছে, ঘ নাম্বারে তোমাকে একটা চিত্র আঁকতে বলছে। ঘ নাম্বারে কি বলছে, C1 পৃষ্ঠনে, এই হচ্ছে C1 পৃষ্ঠন, 1 নিউটন, 2 নিউটন এবং 3 নিউটন বল প্রযুক্ত হলে F1 এবং F2 কে ছক কাগজে স্থাপন করো। তাইলে দেখো তুমি একটু ছক কাগজ বানাও। তাহলে ছক কাগজ যদি চিন্তা করো, আচ্ছা এই হচ্ছে ছক কাগজ, এই হচ্ছে ছক কাগজ, এই অংশটুকু মুছে ফেলো, এটা লাগবে না। এই হচ্ছে আমাদের ছক কাগজটা। এখন আসো দেখো, এই পৃষ্ঠ বরাবর কে যাবে, F1, কারণ কি, যার উপর নির্ভরশীল সে যায় এক্স অক্ষে, আর যে নির্ভরশীল সে যায় ওয়াই অক্ষে। F1 এর উপর F2 নির্ভরশীল, কারণ F1 এর মান বাড়তে থাকলে F2 এর মান বাড়তে থাকবে। তো এটা হচ্ছে 0 নিউটন, এটা হচ্ছে 1 নিউটন, এটা হচ্ছে 2 নিউটন, এই হচ্ছে 3 নিউটন, 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন। এখন আমার F2 এর মান বের করতে হবে, তাহলে দেখো তো সূত্র কি, F2 equal to A2 divided by A1 into F1 equal to, মান বের করো, A2 A2 এর মান হচ্ছে 80 ডিভাইডেড বাই A1 এর মান হচ্ছে 4 ইনটু F1 এর মান হচ্ছে 1 নিউটন। তাহলে দেখো তো এটা কত পাও, 20 নিউটন পাও, একটা পাইছো। আবার F2 equal to F2 equal to 80 ডিভাইডেড বাই 4 ইনটু, এবার দেখো তো F1 এর মান আমি 2 নিউটন বসাইতে চাই, তাহলে 2 নিউটন বসাইলে কত পাও, দেখো এখানে 20, তাহলে এটা পাইবা হচ্ছে 40 নিউটন। আবার F2 ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই 4 ইনটু 3 নিউটন মান বল প্রয়োগ করতে চাই, তাহলে 60 নিউটন হচ্ছে F2 এর মান পাবো। তাহলে F2 কয়টা পাইছি, তিনটা, একটা হচ্ছে 20 নিউটন, 40 নিউটন, 60 নিউটন। তাহলে দেখো তো এই জায়গায় হবে হচ্ছে 20, এই জায়গায় হবে 40, এই জায়গায় ধরো 60, মোটামুটি একটা অনুমান মতো ধরে নিলাম। এইবার দেখো এই হচ্ছে ঘটনা, একরের সাউথ কাগজ দিয়ে দেই।
এই তো এবার ছক কাগজে বিন্দুগুলা বসাও। দেখো 1 নিউটনের জন্য পাইছো 20 নিউটন, 2 নিউটনের জন্য পাইছো 40 নিউটন এবং 3 নিউটনের জন্য। আর 0 নিউটন যদি দাও তাহলে কোনো কিছুর সাথে গুণ হইলে 0। তার মানে এই ধরনের একটা সরল রেখা পাইতেছো, এই ধরনের একটা সরল রেখা পাইতেছো। এই যে এই বিন্দুগুলো অ্যাকুরেট হবে, ঠিক আছে? এই ধরনের একটা সরল রেখা পাইতেছো। সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই যে এটা এইখানে আসবে আর কি, এই হবে, এই অ্যাকুরেট। এই ধরনের একটা সরলরেখা গ্রাফ কাগজে যদি করো আরো বেশি অ্যাকুরেট হবে। এই ধরনের একটা সরলরেখা পাবা, ঠিক আছে? এই হচ্ছে লেখচিত্র কেমন হতে পারে, এই তুমি দেখলা। দেখো বুঝছো কিনা, দেখো বোঝা যায় কিনা। দেখো এটাও একটা খুব মজার ম্যাথ, তেল বীজ নিষ্কাশনের ম্যাথ। এটা আসছে হচ্ছে যশোর বোর্ড 2022-এ। কি বলছে ঘটনা? ঘটনা হচ্ছে তেল বীজ থেকে তেল নিষ্কাশনের জন্য, আগে একটু বড় করে নিই, হ্যাঁ? আচ্ছা, দেখো তেল বীজ থেকে তেল নিষ্কাশনের জন্য 2000 নিউটন বল প্রয়োজন। একক, দশক, শতক, হাজার, 20,000 নিউটন বল প্রয়োজন। আচ্ছা থাকলো, এটা লাগবে মানে এইটুকু বল যদি দিতে পারো তাহলে তেল বীজ থেকে তেল নিষ্কাশন হবে। তেল বীজ বুঝতেছো তো, সরিষার দানা, সূর্যমুখী, সানফ্লাওয়ারের যে দানাগুলা থাকে বা বীজগুলা থাকে এগুলাকে বলা হয় তেল বীজ। এগুলাকে তুমি কোনো পৃষ্ঠনের মধ্যে রাখা যদি চাপ প্রয়োগ করো সেইখান থেকে তেল বের হয়ে আসে। এখন তেল বের করার জন্য 20,000 নিউটন বল প্রয়োজন। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পৃষ্ঠনে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:10। এই জায়গায় ঝামেলা, কখনো যদি অ্যাকুরেট মান না দিয়ে অনুপাত দিয়ে দেয় তাইলে একটা ঝামেলা। ছোট পৃষ্ঠনের ব্যাসার্ধকে R1 ধরো, ইস্টু বড় পৃষ্ঠনের ব্যাসার্ধকে R2 ধরো, ইকুয়াল টু তাদের অনুপাত হচ্ছে 1:10। 1:10, তাহলে ছোট ও বড় পৃষ্ঠনের ব্যাসার্ধের অনুপাত 1:10। একটা ইনফরমেশন দেওয়া শেষ। ছোট পৃষ্ঠনে বল হচ্ছে 100 নিউটন, ছোট পৃষ্ঠনে বল 100 নিউটন। তাহলে ছোট পৃষ্ঠনের বলকে তুমি F1 চিন্তা করো, F1 এর মান দেওয়া আছে হচ্ছে 100 নিউটন। ছোট পৃষ্ঠনের বলের মান 100 নিউটন। এতে ছোট পৃষ্ঠটি দেখো 300 সেন্টিমিটার সরণ হয়। তার মানে 100 নিউটন বলের মান যার, তার L1 সরণের মান হচ্ছে 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটারকে যদি মিটারে নাও তাহলে কত আসবে? 3 মিটার সরণ হয়। ছোট পৃষ্ঠনের সরণ হচ্ছে 3 মিটার। বড় পৃষ্ঠটির 3 সেন্টিমিটার সরণ হয়, তার মানে L2 দেওয়া আছে। L2 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার ইকুয়াল টু 0.03 মিটার। এই হচ্ছে মোটামুটি সকল ইনফরমেশন তোমাকে এখানে দেওয়া আছে। F1 দেওয়া আছে, L1 দেওয়া আছে, L2 দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া নাই, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। সারা জীবনের জন্য একটা সূত্র দেওয়া আছে, F1/F2 ইকুয়াল টু A1/A2 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1। এবার জাস্ট ব্যবহার করবা, কাজ করবা, ম্যাথ হয়ে যাবে। গ নাম্বার, উদ্দীপকের আলোকে বড় ও ছোট পৃষ্ঠে কাজের পরিমাণ নির্ণয় করো। এই ম্যাথ বারবার করাইতেছি না। কাজের পরিমাণ কি হবে? কাজের পরিমাণ W1, W1 ইকুয়াল টু F1 L1 ইকুয়াল টু 100 নিউটন বল প্রয়োগ করছো ইনটু সরণ হয়েছে 3 মিটার। তাহলে কাজের পরিমাণ কত? 300 জুল। W2, W2 ইকুয়াল টু F2 L2। L2 এর মান তুমি জানো, F2 এর মান তো তুমি জানো না। তাহলে F2 এর মান এই দিক থেকে বের হবে। F2 ইকুয়াল টু সরাসরি সূত্র A2 ডিভাইডেড বাই A1 ইনটু L1, A2 ডিভাইডেড বাই A1 ইনটু L1। আচ্ছা, এখন তো তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, অ্যাকুরেট ব্যাসার্ধ দেওয়া নাই। তাহলে দেখো তো A2, A2 সূত্র কি হওয়া উচিত? তেল বীজ নিষ্কাশনে একটি হাইড্রোলিক প্রেসে ছোট ও বড় পৃষ্ঠনের ব্যাসার্ধ যেহেতু বলছে তার মানে এটা একটা সিলিন্ডার হবে, তার মানে তো ব্যাসার্ধ বলতো না। তাহলে A2 হচ্ছে পাই R2 স্কয়ার ডিভাইডেড বাই A1 হচ্ছে পাই R1 স্কয়ার ইনটু L1। তাহলে পাই পাই কাইটা দাও, তাহলে এখানে কি পাও? R2 ডিভাইডেড বাই R1 হোল স্কয়ার ইনটু L1। এই পাই পাই কাইটা দিলে এইটাই পাও কিনা দেখো, এইটাই পাও কিনা, এটা পাওয়া যায় কিনা? R2 ডিভাইডেড বাই R1 হোল স্কয়ার ইনটু L1। এখন তুমি দেখো R2 বাই R1 তুমি জানো হচ্ছে R1
1:r2। এখন এইটাকে যদি তুমি সমাধান করো তাহলে দেখো তো, এত বা অনুপাতের প্রথম রাশিকে লব এবং দ্বিতীয় রাশিকে তুমি হর বানাই দিতে পারো, ইকুয়াল টু 1/10। এত বা এটাকে ব্যস্তকরণ করো তাহলে দেখো তো r2/r1 ইকুয়াল টু 10/1। হরে তো 1 লেখার কোনো দরকার নাই, তাহলে r2/r1 এর মান পাইছো। তাহলে এই যে এখানে মান বসাবো, এত সমান সমান r2/r1 এর মান হচ্ছে 10, এর উপর স্কয়ার ইনটু l1। l1 এর মান কত? l1 এর মান দেওয়া আছে 3 মিটার, তাহলে 3 10 স্কয়ার মানে 100 ইনটু 3, তাহলে এখানে কত পাইছো? 300। এখানে কত পাইছো? 300। এটা কিন্তু নিউটন, 300 নিউটন, কারণ এটা হচ্ছে বল। তাহলে W2 ইকুয়াল টু, দেখো তো W2 এর মান কত? F2, F2 এর মান পাইছে হচ্ছে 300 ইনটু L2, L2 এর মান হচ্ছে 0.03 জুল ইকুয়াল টু, এই মিলতেছে না তো মনে হইতেছে, মিলতেছে না মনে হইতেছে। আচ্ছা দেখি কেন মিলবে না, অবশ্যই মিলবে, মিলতেই হবে। তাহলে এইখানে পাইতেছে হচ্ছে 300 ইনটু 0.03 ইকুয়াল টু 300 ইনটু 0.03 হচ্ছে কত হয়? 9 জুল হয়। এত তো পার্থক্য হওয়ার কথা না। এইখানে কি ভুল করলা? A2 ডিভাইডেড বাই A1 ইনটু L1। L1 এর আহা কি সর্বনাশ! L1 এর মান কত? L1 এর মান x। আহা, দেখো এই যে কি সর্বনাশ করছে, কি সর্বনাশ করছে। এইখানে তো F1 হবে, এখানে কি হবে? F1, F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1। এত বা তুমি কি লিখবা? F2 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1 ইনটু F1। আমি দেখছো L1 লিখছি, একদম সর্বনাশ। খুব খেয়াল করে কাজগুলো করতে হবে। তাহলে দেখো তো, এখানে যদি আমি F1 লিখতাম তাহলে এখানেও কি থাকতো? ইনটু F1 ইনটু F1। এবার F1 এর মান কত দেখো তো? 100 নিউটন। F1 এর মান কত? 100 নিউটন। তাহলে 100 ইনটু 100, তাহলে একের পরে 4টা শূন্য, এই দিক থেকে 2 শূন্য, ওই দিক থেকে 2 শূন্য। তাহলে এইখানে আসো, এইখানে মান বসাও F2। F2 এর মান অনেক বেশি। F2 এর মান কত? 1, একটা, দুইটা, তিনটা, 4টা শূন্য, একক, দশক, শতক, হাজার, 10,000। তাহলে এই যে 1, 2, 3, 4টা শূন্য ইনটু 0.03, এই যে চলে আসছে 300 জুল। মিলতেই হবে, মিলবে না কেন? তাহলে একটু চেক করো। এই তাহলে কাজের পরিমাণ কি? উদ্দীপকের আলোকে বড় ও ছোট পৃষ্ঠে কাজের পরিমাণ নির্ণয় করা। ক্লিয়ার? তাহলে কাজের পরিমাণ, অতএব যদি বলে শক্তি সংরক্ষিত হয়েছে কিনা, একই কথা। তাহলে W1 ইকুয়াল টু W2, তাহলে শক্তি সংরক্ষিত হয়েছে। এই পর্যন্ত গেল একটা কথা। দেখো বুঝছো কিনা গ নাম্বার। তাহলে এই যে সূত্র লেখার সময় খুবই কেয়ারফুল থাকবা। আর এইটা তো হচ্ছে তোমার মেইন সূত্রটা, এইটা তো তোমাকে মনে রাখতেই হবে, এইটার মাধ্যমেই সব কাজ হবে। এখন কি বলছে? তেল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় বল পেতে বড় পৃষ্ঠনের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি করতে হবে? খুবই চমৎকার একটা কোশ্চেন। তেল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় বল পেতে, তাহলে এই যে যে প্রয়োজনীয় বল, তুমি বলো তো প্রয়োজনীয় বলটা কত? 20,000 নিউটন। প্রয়োজনীয় বল কত? একক, দশক, শতক, হাজার। 20,000 নিউটন বল পেতে চাও। 20,000 নিউটন বল পাওয়ার জন্য তুমি প্রযুক্ত বলকে চেঞ্জ করবা না, অর্থাৎ F1 এর মান তুমি 100 নিউটনই রাখবা। F1 এর মান তুমি 100 নিউটনই রাখবা। F1 কে তুমি চেঞ্জ করতে চাও না, তুমি কি করতে চাও? ব্যাসার্ধ বাড়াইতে চাও, অর্থাৎ বড় পৃষ্ঠনটাকে, এই যে পৃষ্ঠনগুলো এমন থাকে না, এই পৃষ্ঠনটার ব্যাসার্ধ তুমি কতটুকু বাড়াইলে তুমি এই ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি করলে তুমি 20,000 নিউটন বল পাবা। আচ্ছা, তাহলে F2 এর মান দেওয়া আছে 20,000 নিউটন। কার মান দেওয়া আছে? F2 এর মান দেওয়া আছে। তাহলে এই যে কাজের কাজ, এইগুলা সব শেষ। এই সরি, এগুলা মুছার দরকার ছিল না, আমি এক কাজ করি, একটু জায়গা বের করার চেষ্টা করি। এখানে এক জায়গায় ম্যাথ করতে না পারলে না সমস্যা, আমার কাছে বিরক্ত লাগে। ল্যাগ করতেছে।
থাকলো। এইখানে থাকলো। এবার দেখো এইটুকুর মধ্যে আমরা ঘ নাম্বার শুরু করব। দেখো কি বলছে, তোমাকে বলছে এফ F1 by F2 equal to A1 divided by A2। এত বাহ, আমি এটা লিখবো না, সবসময় তো এটাই লিখলাম, আজকে এটা লিখি। A1 divided by A2 equal to F1 divided by F2। আচ্ছা, আমাকে বলছে তেল নিষ্কাশনের জন্য ওই যে দ্বিতীয় পৃষ্ঠকে উপরে রাখবো। সব সময় আমাদের সুবিধা মতো সূত্র বসানো শিখবো, তা না হইলে একই সূত্র একই কাজ, কিন্তু হয়েছে কি ওই যে একটু ব্যস্তকরণ করলাম। এখন এই ব্যস্তকরণটা যদি মনে মনে করতে পারো তাহলে তুমি এক ধাপ আগাই গেলা। এই জন্য আমি মুইসা বারবার লিখলাম, তা নাহলে আমি পরের লাইনে ব্যস্তকরণ করে দিতে পারতাম। এত বাহ। এখন দেখো আমি হচ্ছে প্রযুক্ত বলের মান পাইতে চাই হচ্ছে 20,000 নিউটন। প্রযুক্ত বলের মান কত পাইতে চাই? 20,000 একক দশক শতক হাজার, 20,000 নিউটন বলের মান পাইতে চাই। আর আমি বল প্রয়োগ করছি কত? আমি 100 নিউটন বল প্রয়োগ করি, এটাকে চেঞ্জ করব না। তাইলে আমার কি করতে হবে? A2 কে পরিবর্তন করতে হবে। তাহলে A2 এর সূত্র হবে কি? পাই আর স্কয়ার ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। যেহেতু সিলিন্ডার, কিন্তু এখানে কথা আছে, আমি A2 কে যেহেতু পরিবর্তন করতে চাই, তাহলে A2 হবে পাই R2 প্রাইম, পাই R2 প্রাইম এর উপর স্কয়ার। অর্থাৎ পরিবর্তিত ব্যাসার্ধ, প্রথম ব্যাসার্ধকে দেখো আমি R1 এবং R2 ধরে নিছি। এই যে দেখো আমার এইখানে R1 এবং R2 আছে, আছে কিনা? তাহলে পরবর্তীতে আমি পৃষ্ঠটার ব্যাসার্ধ বড় করব, এই জন্য এটাকে R2 প্রাইম ধরে নিছি। এটা হচ্ছে A2। আর A1 এর মান তো আগেরটাই ছিল পাই R1 স্কয়ার, কারণ ছোট পৃষ্ঠকে আমি চেঞ্জ করব না। তাহলে মান বসাও, এটা হচ্ছে R2 প্রাইম স্কয়ার, এটা হচ্ছে R1 স্কয়ার। পাই পাই কাইটা দিবা, আলটিমেটলি কি পাবা? R2 প্রাইম ডিভাইডেড বাই R1 হোল স্কয়ার ইকুয়াল টু, এই সাইডকে কাটো, এই সাইডকে কাটলে কত পাবা? এই সাইডকে 1 0 1 0 1 0 1 0 কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 200। 200 কে যদি বর্গমূল করো 200, এত বা R2 প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে R1 ইকুয়াল টু রুট ওভার 200। 200 এর বর্গমূল কত? 14.142, 14.142। তোমরা ইএস 100 991 ইমেজ ব্যবহার করলে রোটে অ্যান্সারটা পাবা। রোটে অ্যান্সারটা পাইলে কত পাইতে পারো? 10 রোট 2 বা এই টাইপের কিছু একটা। কত নম্বর এটা? 25। তখন তুমি অ্যান্সার পাবা হচ্ছে, হ্যাঁ 10 রোট 2 পাইবা। এইখানে কত পাইবা? 10 রোট 2 পাইবা। থাকলো। এখন আমি R2 কে পরিবর্তন করতে চাইছি, তাই না? তাহলে দেখো তো, তোমার এইখানে এইটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরতে পারি, আর ওই যে ফার্স্টে যেটা, এটাকে 1 নাম্বার সমীকরণ ধরতে পারি। তাহলে 2 নং সমীকরণকে ভাগ করবা 1 নং দ্বারা, 2 ভাগ 1 হতে। তাহলে 2 নাম্বার সমীকরণে কি ছিল? R2 প্রাইম ডিভাইডেড বাই R1, এটাকে ভাগ করবা হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু 2 নং হচ্ছে 10 রুট ওভার 2, এইটাকে ভাগ করবা হচ্ছে 10 রুট ওভার 2, নিচে মনে মনে করো 1 আছে, এইটাকে ভাগ করবা হচ্ছে ওই যে 10 ডিভাইডেড বাই নিচে মনে মনে 1 আছে। লেখার দরকার ছিল না, একদম ডিটেইলসে দিলাম। এবার গুণ করে একটু উল্টাইবা, R2 প্রাইম ডিভাইডেড বাই R1 ইনটু R1 ডিভাইডেড বাই R2, গুণ করে উল্টাই দিছি ইকুয়াল টু, এখানে 10 রুট ওভার 2, এটা গুণ করলে 1 ডিভাইডেড বাই 10 হয়ে গেল। তাহলে দেখো R1 R1 কাটা যায়, R1 R1 কাটা যায়, একটু চিকন করে লেখো, এত বা। তাহলে এখানে কি থাকে? R2 প্রাইম, R2 প্রাইম ডিভাইডেড ইকুয়াল টু, এই যে যে R2 আছে এটা ওই সাইডে যে কি গুণ হয়ে যাবে না? আচ্ছা ধরো আরেকটা লাইন আমি বাড়াবো, তাহলে এখানে কি আছে? এখানে আছে কি? এখানে আছে হচ্ছে R2 প্রাইম ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু 10 রুট ওভার 2, এটাকে ভাগ করব হচ্ছে শুধুমাত্র 10 দ্বারা, ভাগ করলে কত পাবো? 1.41, এটাকে ভাগ করলে পাবো 1.41। আরেকটু জায়গা লাগবে, 1.41, এত বা। এইবার দেখো R2 প্রাইম ইকুয়াল টু 1.41 ইনটু R2, অর্থাৎ
পৃষ্ঠনের ক্ষেত্রফল আগের যে ক্ষেত্রফল, সরি, নতুন যে পৃষ্ঠনটা বানাবো আমি আমি কি দ্বিতীয় পৃষ্ঠনের ক্ষেত্রফল বড় করতে চাচ্ছি না, সেই পৃষ্ঠনের ব্যাসার্ধ হবে আগের পৃষ্ঠনের 1.41 গুণ বড়। অর্থাৎ পরিবর্তিত পৃষ্ঠন, এই যে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি করতে হবে, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি করতে হবে এত গুণ, সরাসরি অ্যান্সার আসছে। ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি করতে হবে, ব্যাসার্ধ 1.41 গুণ বৃদ্ধি করতে হবে, এই হচ্ছে অ্যান্সার। তাইলে হচ্ছে কি তুমি সেম বল প্রয়োগ করে, অর্থাৎ 100 নিউটন বল প্রয়োগ করেই তুমি তেল বীজ নিষ্কাশন করতে পারবা। বুঝছো? দেখো দেখো পরবর্তীতে কি করা যায়। হ্যাঁ, এই ম্যাথটা আমি সম্পূর্ণ এইচডব্লিউ দিতে পারি, তুমি প্রশ্ন করে দেখো এটা পারবা। কত সরণ হবে, তারপরে এই যে লেখচিত্র, লেখচিত্র আমি একটা দেখায় আসছি না, লেখচিত্র, এইটা এইচডব্লিউ। পরে আসো 29 নাম্বার ম্যাথ, সিলিন্ডারে কত বল অনুভূত হবে উদ্দীপকের ঘটনায় শক্তি বৃদ্ধি ঘটেনি, মানে ওই কাজের পরিমাণ সেম থাকবে। তাইলে এই ধরনের ম্যাথটাও আমি এইচডব্লিউ দিতে পারি। ব্যাসার্ধ দেওয়া আছে, প্রযুক্ত বল দেওয়া আছে, L1 দেওয়া আছে, এস দেওয়া আছে, হ্যাঁ সবই মোটামুটি দেয়া আছে। এই যে যে দিনাজপুর বোর্ড 20, এটা একটা অনুপাতের ম্যাথ, এই ম্যাথটা আমরা করব। খুবই চমৎকার একটা ম্যাথ করতে হবে আমাদের। প্রশ্নটা বুঝো কি বলছে, ঠান্ডা মাথায় প্রশ্নটা দেখো। এক্সাক্ট ভ্যালু দেওয়া নাই, অনুপাতের ম্যাথ, অনুপাতের ম্যাথ করতে একটু প্রবলেম হয়, খেয়াল করো। একটা হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত, রিমেম্বার ব্যাসের অনুপাত 5:1। বড় পৃষ্ঠন, বড় পৃষ্ঠনকে আমরা সাধারণত A2 চিন্তা করি, ছোট পৃষ্ঠনকে আমরা A1 চিন্তা করি। তাহলে এইখানে তোমাকে দেওয়া আছে D2:D1, ব্যাস যেহেতু D দ্বারা প্রকাশ করলাম, ইকুয়াল টু 5:1, এইটা তোমাকে বলছে। এইখান থেকে তুমি দুইটা ডিসিশন নিতে পারো। একটা ডিসিশন D2 ডিভাইডেড বাই D1 ইকুয়াল টু 5/1, আইদার এটা অথবা আরেকটা ডিসিশন, এটাকে যদি ব্যস্তকরণ করো তাহলে D1 ডিভাইডেড বাই D2 ইকুয়াল টু 1/5। এই দুইটা কন্ডিশনেই তোমার হিউজ পরিমাণ কাজে লাগবে। এই দুইটা রইল, ব্যাস দেওয়া নাই, ব্যাসের অনুপাত দেয়া আছে। আচ্ছা, ছোট পৃষ্ঠনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পৃষ্ঠন 300 নিউটন বল লাভ করে। আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে বড় পৃষ্ঠন যে বল লাভ করে তাকে আমরা সবসময় F2 দ্বারা চিন্তা করি। F2 সমান সমান 300 নিউটন, এইটা দেওয়া আছে। F2 সমান সমান 300 নিউটন, এইটা দেওয়া আছে। এইখানে কি দেওয়া নাই, এইখানে দেখো যেই যেই জিনিসগুলো দেওয়া নাই, এক নাম্বার F1 ইকুয়াল টু হোয়াট, এইটা দেওয়া নাই। দুই নাম্বার L1 ইকুয়াল টু হোয়াট, এইটা দেওয়া নাই। তিন নাম্বার L2 ইকুয়াল টু হোয়াট, এইটাও দেওয়া নাই। ছোট পৃষ্ঠন কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পৃষ্ঠন কতটুকু বল লাভ করে, কিছু পরিমাণ বলছে, এক্সাক্ট পরিমাণটা বলে নাই। এই হচ্ছে ঘটনা। তাহলে তোমাকে ব্যাসার্ধ দেওয়া নাই, আরেকটা বিষয় দেওয়া আছে, যেহেতু ব্যাস দেওয়া আছে, যেহেতু এটা সিলিন্ডার, তাহলে তুমি সিলিন্ডারের ক্ষেত্রফল কি জানো, সিলিন্ডারের ক্ষেত্রফল জানো, সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, সমান সমান পাই থাকলো, ব্যাস ডি কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তুমি আর পাও, হোল স্কয়ার ইকুয়াল টু পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, যদি বর্গ করে দাও ইকুয়াল টু 1/4 পাই ডি স্কয়ার। তাহলে আমি যদি ব্যাস বের না করি, মানে ব্যাসের অনুপাত দেওয়া আছে, আমি যদি ব্যাসার্ধ বের না করি তাইলে আমাকে ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে 1/4 পাই ডি স্কয়ার। তাহলে এটাও একটু পাশে লিখে রাখো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 1/4 পাই ডি স্কয়ার। আমি আরেকটু স্মার্ট ওয়েতে লিখি, ছোট পৃষ্ঠনের ক্ষেত্রফল বড়, সরি এইটুকু মোছার দরকার নাই, ছোট পৃষ্ঠনের ক্ষেত্রফল, ছোট পৃষ্ঠনের ক্ষেত্রফলকে আমি A1 চিন্তা করলাম,
তাহলে A1 ইকুয়াল টু আমি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 4 পাই D1 স্কয়ার, কারণ ছোট পৃষ্ঠনের ব্যাস হচ্ছে D1, এবং বড় পৃষ্ঠনের ক্ষেত্রফল A2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই D2 স্কয়ার। এই হচ্ছে মোটামুটি দুইটা সূত্র যেটা আমার কাজে লাগবে। এই ম্যাথটা করানোর জন্য সব টপিক গোছানো শেষ। আমি এই ম্যাথটাকে একটু টেস্ট পেপার থেকে ব্যতিক্রম ভাবে করব। তোমাদের টেস্ট পেপারে যেভাবে দেওয়া আছে ওইখান থেকে সামান্য একটু ব্যতিক্রম ভাবে করব। সো মোটামুটি তথ্য মনে হয় তোমাকে বুঝাইতে পারছি, উদ্দীপক তোমাকে বুঝাইতে পারছি, এবার তোমাকে ম্যাথ শুরু করতে হবে। প্রথমত আমি সূত্র পারি, সূত্র হচ্ছে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই A2 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1। এই হচ্ছে আমার সূত্র, সূত্রটাও এখানে রইল। এইবার তোমাকে একটা একটা করে কোশ্চেন পড়তে হবে। গ নম্বরে তোমাকে বলছে ছোট পৃষ্ঠনে প্রয়োগকৃত বলের মান নির্ণয় করো। ছোট পৃষ্ঠন F1 এর মান চাইছে। তাহলে দেখো তো ক্ষেত্রফল এক্স্যাক্টলি দেওয়া নাই, কিন্তু ব্যাস তো দেওয়া আছে। সুতরাং আমার প্রথম দুইটা অংশ নিয়ে কাজ করতে হবে, কারণ L1 L2 কিছুই দেওয়া নাই। তাহলে দেখো তো আমরা কি জানি, আমরা জানি F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই A2। এটা তো আমরা জানি। আমার কাছে সবসময় F2 চাইতো, এইবার F1 চাইছে। F1 ডিভাইড A1 ডিভাইডেড বাই A2 ইনটু F2 ইকুয়াল টু, এই দেখো কাজ আমি সব আগেই করে আসছি, 1/4 পাই D1 স্কয়ার। 1/4 1 ডিভাইডেড বাই 4 পাই D1 স্কয়ার, 1 ডিভাইডেড বাই 4 পাই D2 স্কয়ার ইনটু F2। F2 এর মান কত? 300 নিউটন। তাহলে এই যে 300 সব মান বসাই দিছি। এখন দেখো একটা চমৎকার ঘটনা ঘটবে। 1/4 1/4 পাই পাই কাটা যাবে, সুতরাং তুমি লিখতে পারো D1 ডিভাইডেড বাই D2 এই পুরোটাকে হোল স্কয়ার ইনটু 300। D1 ডিভাইডেড বাই D2 হোল স্কয়ার ইনটু 300। দেখো তো আমি বলছিলাম হয় এইটা কাজে লাগবে না হয় এইটা কাজে লাগবে। দেখো তো D1 বাই D2 ইকুয়াল টু কাজে লাগতেছে। তাহলে এইটার মান কত পাইছিলা? 1 ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার ইনটু 300 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5 5 এ 25 ইনটু 300। 25 দ্বারা যদি 300 কে কাটো তাহলে হয় 12, 3 4 12, তার মানে হচ্ছে 12 নিউটন। এই হচ্ছে आंसर। ক্লিয়ার? তাহলে F1 এর মান আমি পাইছি। এই যে একটা মান পাওয়া গেল, একটা মান হচ্ছে 12 নিউটন। একটা অ্যানসার আমি পাইলাম, এবং আলহামদুলিল্লাহ এটাই আমাদের গ নাম্বার এই পর্যন্ত কমপ্লিট। কোশ্চেন পরেরটা। পরের কোশ্চেনে হচ্ছে উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পৃষ্ঠনে কাজের পরিমাণ সমান হবে কিনা। উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পৃষ্ঠনে কাজের পরিমাণ সমান হবে কিনা। আমি এখানেই জায়গা দেওয়ার চেষ্টা করব, এটা চাপাও। থাকলো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, কাজের পরিমাণ সমান হবে কিনা এটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, কাজের পরিমাণ সমান হওয়ার জন্য আমাকে কি প্রমাণ করতে হবে? W1 ইকুয়াল টু W2। ওকে, এখন W1 ইকুয়াল টু তুমি কি জানো? F1 L1। W2 ইকুয়াল টু তুমি কি জানো? W2 ইকুয়াল টু জানো হচ্ছে F2 L2। এখন F1 F2 এই দুইটা তুমি জানো। তুমি দেখো L1 এবং L2 এই দুইটা মান এখনো তুমি জানো না। L1 এবং L2 এই দুইটা মান এখনো তুমি জানো না। যদি আমি বের করতে পারি L1 এবং L2, তাহলে আমি W1 বের করব, W2 বের করব, দেখাবো কাজের পরিমাণ সমান কিনা। এখন আসো, আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র ছিল, আমাদের সেই সূত্রটাকে যদি তুমি নিচে নিয়ে আসো, তাহলে দেখো তো F1 এর সাথে আমি একটু সূত্র বুঝাই। F1 এর সাথে F2 ইকুয়াল টু L2 বাই L1 দ্বারা যদি তুমি কাজ করো, এটা দ্বারা যদি তুমি কাজ করো, তাইলে ঘটনা কি? তাইলেও হবে। আবার তুমি A1 ডিভাইডেড বাই A2 এইটা দ্বারা যদি তুমি কাজ করো, তাইলেও হবে। এটা দ্বারা কাজ করলে F1 F2 এর মান দেওয়া আছে,
F1 F2 এর মান দেওয়া আছে, এখানে A1 A2 ব্যাসের অনুপাত দেওয়া আছে, দুইটা দ্বারাই কাজ করা যাবে। যেহেতু F1 আমি বের করে ফেলছি, সো আমি কমফোর্ট জোনে চলে গেছি, যে কোনো একটা দ্বারা কাজ করতে পারি। আমি আগে সহজভাবে কাজটা দেখাই, পরে আমি বলতেছি আরেকটা ব্যতিক্রম কি হইতে পারত। সো F1 ডিভাইডেড বাই F2 দ্বারা যদি তুমি কাজ করো, তাহলে দেখো তো, তাহলে তুমি কি লিখতে পারো, F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু L2 সরি L2 ডিভাইডেড বাই L1, এত বা তুমি এখানে ব্যস্তকরণ করে দাও, ব্যস্তকরণ করো, ব্যস্তকরণ করে লেখো L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই F1, এত বা L1 ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই F1 ইনটু L2 ইকুয়াল টু F2 কত পাইছো 300 নিউটন, F1 12 নিউটন ইনটু L2। আচ্ছা 300 কে যদি 12 দ্বারা ভাগ করো তাহলে তুমি জানি কত পাও, 300 কে তুমি যদি 12 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাচ্ছ কত, দেখো তো এই ক্যালকুলেটর, 25 পাবা, 25 L2 পাইছো। দেখো L1 এর মানটাকে আমি L2 এর মাধ্যমে প্রতিস্থাপন করতে পারি, L1 যা হবে L2 এর 25 গুণ বড় হইতে হবে L1 একা। এবার আসো কাজ W1 ইকুয়াল টু F1 L1, এটাকে সমীকরণ 1 চিন্তা করো, এবং কাজ W2 ইকুয়াল টু F2 L2, এটাকে সমীকরণ 2 চিন্তা করো। এবার দেখো তো 1 নংকে যদি 2 নং দ্বারা ভাগ করো তাহলে W1 ডিভাইডেড বাই W2 ইকুয়াল টু F1 L1 ডিভাইডেড বাই F2 L2 ইকুয়াল টু F1 এর মান হচ্ছে 12 ইনটু L1 এর মান হচ্ছে 25 L2, নিচে দেখো F2 এর মান হচ্ছে 300 ইনটু L2 তো L2, এত বা আমি যদি সমাধান করি W1 বাই W2 এই সাইডে আসবে। দেখো L2 কাটা যাবে, 12 এবং 25 গুণ করলে 300, 300 দ্বারা 300 কে যদি ভাগ করো তাহলে তুমি কত পাও, W1 ডিভাইডেড বাই W2 ইকুয়াল টু 1, এত বা তুমি এখন দেখাইতে পারো W1 ইকুয়াল টু W2। উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পৃষ্ঠে কাজের পরিমাণ সমান, তাহলে কাজের পরিমাণ সমান, কাজের পরিমাণ সমান, বুঝলা? এইভাবে আমরা কাজটা করে ফেলতে পারি। তুমি A1 ডিভাইডেড বাই A2 দিয়েও করতে পারো, কারণ এই চাপটা তরলের মধ্যে সঞ্চালিত হচ্ছে, সুতরাং ছোট পৃষ্ঠনের আয়তন যতটুকু আয়তন সংকুচিত হবে এবং বড় পৃষ্ঠনের আয়তন সমান হবে। ভাষাগত দিক থেকে কথাটাকে এইভাবে বলে, তোমাদের এখানে বলছে কথাটা, ভাষাগতভাবে এইভাবে বলে যে ছোট পৃষ্ঠনে অবনত তরলের আয়তন সমান বড় পৃষ্ঠনে উত্থিত বা উপরের দিকে উঠা তরলের আয়তন, একই কথা। তো আমি যেটা দেখাইলাম এটা বুঝছো কিনা, যদি বুঝো তাহলে ইনশাআল্লাহ অ্যানসার শেষ। নেক্সট দেখো এখানে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় কাজের পরিমাণ একই হবে কিনা, এইখানে গ নাম্বারটা এই ধরনের ম্যাথ অসংখ্য করলাম, সুতরাং এটা HW, আর এই যে এইটা আমি হচ্ছে ইয়াং মডুলাস পড়ানোর সময় পড়াবো, একই ম্যাথ 5:1 HW। আমি সবগুলা প্রশ্ন করে দেখছি, তুমি পারবা। HW এটা হচ্ছে 35 নম্বর, ছোট পৃষ্ঠন বড় পৃষ্ঠনের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে F2 এর মান দেওয়া আছে 2500 নিউটন, ছোট পৃষ্ঠনে বল প্রয়োগ করলে এর সরণও দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, চিত্রের মাধ্যমে দেওয়া থাকতো, এখানে শুধু
উদ্দীপকে বর্ণনা আকারে দেওয়া আছে, তোমাকে জাস্ট পড়ে F1 F2 L1 L2 A1 A2 এগুলার মান নির্ণয় করা। এখানে দেখো উদ্দীপকটিতে A2 এর মান নির্ণয় করো। আচ্ছা, F1 দেওয়া আছে, F2 দেওয়া আছে, A2 এর মান কত হবে? ক্ষেত্রফল A1 প্রথমটার ক্ষেত্রফল, দ্বিতীয়টার ক্ষেত্রফল হচ্ছে A2। তাহলে A2 এর মান তুমি বের করো। তাহলে তুমি লিখতে পারো না A2 ডিভাইডেড বাই A1 ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই F1? সূত্র তোমার মন মতো বসাও। A2 equal to F2 divided by F1 into A1 equal to উদ্দীপকের তথ্যতে A2 এর মান বের করতে বলছে। আচ্ছা, এবার আসো F2 এর মান দেওয়া আছে কত? 1000। F2 এর মান দেওয়া আছে 1000, F1 এর মান দেওয়া আছে 50 ইনটু A1 এর মান আই গেস দেওয়া নাই। দেখো ভালো করে তাকাই দেখো, কিচ্ছু দেওয়া নাই। তাহলে 1000, একটা শূন্য কাটলো, 5 20 100, তার মানে হচ্ছে এখানে কি আসতেছে 20 A1। এটাই A2 এর মান। A2 হচ্ছে A1 এর থেকে 20 গুণ বেশি বড়। পূর্বের চেয়ে F2 যদি 3 গুণ বৃদ্ধি করা হয় এবং F1 যদি অপরিবর্তিত থাকে, উদ্দীপকের কি পরিবর্তন আনতে হবে? A2 এর পরিবর্তন আনতে হবে। এই ধরনের ম্যাথ আমরা দেখছি। আমি প্রযুক্ত বল F1 কে আমি পরিবর্তন করতে চাই না, F1 কে ঠিক রাখতে চাই, F2 3 গুণ বাড়াবো। তাহলে F1 যদি অপরিবর্তিত থাকে তাহলে A2 কে বৃদ্ধি করতে হবে। A2 কে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। দেখাইছে এই ধরনের ম্যাথ করতে হবে। যারা শুরু থেকে দেখতেছো তারা পারবা। একদম সরাসরি HW। উদ্দীপক হতে হুকের ধ্রুবকের মান নির্ণয়, এই কনসেপ্টটা আমি পড়াবো। তাহলে বল বৃদ্ধি করার নীতি নিয়ে আশা করি তোমাদের আর খুব বেশি সমস্যা থাকার কথা না। এখন আমাদের দরকার হচ্ছে টরিসেলির বাতাসের চাপ নির্ণয়ের পরীক্ষা, এরপরে হচ্ছে স্থিতিস্থাপক এবং হুকের সূত্র। টরিসেলির বাতাসে চাপ নির্ণয়ের পরীক্ষাটা একটু হচ্ছে, এটা দ্বারা আমরা ম্যাথ অলরেডি করে ফেলছি। তুমি মনে করো তোমার কাছে এই ধরনের একটা পানির পাত্র আছে, তোমার কাছে হচ্ছে এই ধরনের একটা পানির পাত্র আছে, এই ধরনের একটা পানির পাত্র আছে। এই পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত, একদম এই উচ্চতা পর্যন্ত পানি আছে। এখন বায়ুর চাপ মাপার জন্য টরিসেলি যে পরীক্ষা দিচ্ছে, খুবই সুন্দর একটা পরীক্ষা, সেটা হচ্ছে এবার এই পাত্রের মধ্যে আমি মনে করো যে একটা লম্ব দণ্ড দিলাম, একটা লম্ব দণ্ড দিছি, এবং মজার বিষয় হচ্ছে এই দণ্ডর এই প্রান্তটা খোলা, এই পাশটা খোলা, আমি মনে করি যে এটাকে খুলে দিলাম। আচ্ছা, এখন এই দণ্ডের ভিতরে আমি পারদ ভরছি, মার্কিউরি Hg। কেন পারদ ভরছি? পারদের ঘনত্ব হচ্ছে সব থেকে বেশি, রো অফ Hg, পারদের ঘনত্ব Hg হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। এখন পাত্রের নিচের প্রান্ত যেহেতু খোলা এবং এইটা সম্পূর্ণটা হচ্ছে পারদ দ্বারা পরিপূর্ণ, এটা সম্পূর্ণ কি দ্বারা পরিপূর্ণ? পারদ দ্বারা পরিপূর্ণ, তাহলে সম্পূর্ণ পারদ নিচে পড়ে যাওয়ার কথা। কিন্তু দেখা গেল যে এই দিক থেকে পারদ উপরের পৃষ্ঠ থেকে কিছুটা নিচে নামে, উপরের পৃষ্ঠ থেকে কিছুটা নিচে নেমে আসছে। পারদ উপরের পৃষ্ঠ থেকে কিছুটা নিচে নেমে আসার পরে আর নিচে নামতেছে না, এই যে এই অংশটুকু নিচে নাইমে আসছে, নাইমে আসার পরে স্থির হয়ে গেছে। এবং পানির যে পৃষ্ঠ ছিল, এই পৃষ্ঠ থেকে যতটুকু উচ্চতা স্থির হয়েছে এইটুকু হচ্ছে 76 সেন্টিমিটার স্থির হয়েছে। তাহলে এই যে পারদ স্তম্ভটাকে যে আমি উল্টা করে দিলাম, পারদ তো সম্পূর্ণটুকু নিচে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে এটার ভিতরে পারদ আছে এবং একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আছে। কত উচ্চতা? 76 সেন্টিমিটার পর্যন্ত আছে। এখন চিন্তা করা হইলো যে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদকে কেউ তো ধইরা রাখছে, তা নইলে তো সে সেইখানে থাকার কথা না। তখন দেখা গেল যে হ্যাঁ, পারদ আর নিচে নামতে পারতেছে না, কারণ পারদের উপর একটা চাপ যাচ্ছে এবং এই চাপটাকেই বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। এই চাপটাকেই বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। তো এইটাকেই বলা হয় অ্যাটমসফিয়ার। তো এক অ্যাটম মানে কি? ওই যে 76 সেন্টিমিটার পারদ চাপকে ধরে নেওয়া হয়েছে এক অ্যাটম, কারণ এক অ্যাটমসফিয়ার চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদকে স্থিরভাবে রাখছে। আর ওই যে মাঝখানে যে একটা ফাঁকা জায়গা, এটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। এটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। টরিসেলির শূন্যস্থান। এই হচ্ছে টরিসেলির পরীক্ষা। বর্ণনাটাকে আরেকটু সুন্দর করে তোমরা পড়বা।
এটা তোমাদের খ নাম্বারের জন্য এস কিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। ভিভিআই ফর এস কিউ। তোমরা যারা টেস্ট পেপার সলভ করো বা করে অভ্যস্ত তারা দেখবা যে এটা কত বেশি বার আসছে। ঠিক আছে, নাও লাস্ট টপিক।